আচ্ছা, স্টার্ট করি আমরা তাহলে। আচ্ছা, আজকে আমরা কোয়াইনের ফিলোসফি নিয়ে আলোচনা করব, এটা আমাদের কথা ছিল। তো কোয়াইন বুঝতে গেলে আপনাদের একটু রিক্যাপিচুলেট করতে হবে দুটো তিনটে বিষয়। একটা হচ্ছে কোয়াইনের মানে কোয়াইনের যে ইন্টেলেকচুয়াল ব্যাকগ্রাউন্ড, মানে যে ট্র্যাডিশনের মধ্যে বা যে সময়কালের মধ্যে কোয়াইন তার দর্শন চর্চা করেছিলেন, এবং কোন ধরনের ফিলোসফির ক্রিটিক্যাল অ্যানালিসিস করে তার দর্শনের আহ, যাত্রা শুরু। এবং আহ, শুধু ক্রিটিক্যাল অ্যানালিসিস নয়, সেই সাথে সাথে বেশ কিছু দার্শনিক তত্ত্বকে তিনি তার দর্শনের পূর্বসূরি হিসেবে গ্রহণ করেছেন, সেগুলোকেও আমরা একটু স্মরণ করে নেব। সেগুলো আমরা অলরেডি অল্প স্বল্প জানি, আমাদের কিছু আলোচনা আগের আলোচনাতেই হয়েছে, আর কিছুটা উম, উম, আহ, আমাদের ফার্স্ট যে কোর্সটা ছিল সেখানে আলোচনা হয়েছিল। তো সেইটা আমরা করতে পারি, যে একটু স্মরণ করে নেব, বা যদি আপনাদের কাছে ফার্স্ট কোর্সের এটা থাকে সেটাও আপনারা একটু দেখে নিতে পারেন। বেসিক যে এটা হচ্ছে যে কোয়াইন মূলত এই যে লজিক্যাল এম্পিরিসিজম বা নিও এম্পিরিসিস্ট যে ফিলোসফাররা ছিলেন তাদের, এবং ক্লাসিক্যাল এম্পিরিসিজম অফকোর্স, তাদের যে চিন্তা ভাবনার মধ্যে অপূর্ণতা অসম্পূর্ণতা, সেটা তিনি সেই দোষ ত্রুটিটাকে দূর করার চেষ্টা করেছেন। এবং সেটা করতে গিয়ে তিনি তার প্রিডিসিসার্স, পূর্ববর্তী দার্শনিক হিসাবে ফ্রেগে এবং রাসেলের চিন্তা ভাবনার দ্বারা ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছেন। আম, আহ, কোয়াইন, ডব্লিউ.ভি.ও. কোয়াইন, উইলার্ড ভ্যান ওরম্যান কোয়াইন, আহ, যিনি নিজেই রাসেলের প্রিন্সিপিয়া ম্যাথমেটিকের উপরে তার পিএইচডি সন্দর্ভ রচনা করেন। যদিও একটা মজার ব্যাপার হলো, পরবর্তীকালে এটা আমি এর আত্মজীবনী থেকে পড়েছিলাম, যে কোন এক সময় কোয়াইনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কোন একটা পার্টিকুলার, তার তার থিসিসে কোন একটা পার্টিকুলার জায়গায় তিনি প্রিন্সিপিয়া ম্যাথমেটিকার কিছু একটা কনসেপ্টকে এক্সপ্লেন করেছেন। তো তাকে পরে, অনেক পরে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি ওখানে কি লিখতে চেয়েছেন। আহ, উম, আশ্চর্যজনক ভাবে কোয়াইন বলেছিলেন যে ওখানে কি লিখেছে আমি নিজেই এখন বলতে পারছি না। তো যাই হোক, এটা একটা মজার ব্যাপার, জাস্ট শেয়ার করলাম। আহ, আহ, কোয়াইন স্বাভাবিকভাবে তিনি যখন প্রিন্সিপিয়া ম্যাথমেটিক্যাল লজিক বা অ্যাক্সিওমেটিক লজিক্যাল সিস্টেমের উপরে তিনি রিসার্চ করেছিলেন, স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে তার চিন্তাতে আহ, রাসেলের একটি আম, গভীর প্রভাব রয়েছে। সেই সাথে সাথে ফ্রেগে তার অন্যতম একজন আম, আহ, প্রিয় দার্শনিক ছিলেন। এই দুজনের দার্শনিক, দুই দার্শনিক অ্যানালিটিক ফিলোসফির, আর্লি অ্যানালিটিক ফিলোসফির দুজন বিখ্যাত দার্শনিকের প্রভাব তার দর্শনে ভীষণভাবে দেখা যায়। এবং তিনি একইভাবে ফেগে রাসেলের মতো ম্যাথমেটিক্স থেকেই, মানে ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্সের অধ্যয়ন করার পরে পরবর্তীকালে ম্যাথমেটিক্যাল লজিক এবং তার সাথে জড়িত যে দার্শনিক সমস্যা, তার সাথে সম্পৃক্ত যে দার্শনিক সমস্যা, সেইগুলোকে নিয়ে আলোচনা করেছেন, এবং তার মধ্যে দিয়েই তিনি দর্শনে প্রবেশ করেছেন। তো এটা মোরলেস, আমরা যদি দেখি, এই এই ধরনের
ব্যাকগ্রাউন্ড, ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড, সেই ডেকার্ট থেকে শুরু করে লাইবনিজ থেকে শুরু করে অনেক দার্শনিকদের, একেবারে আলপিলের কোয়াইন, তার আগে আমরা উইটগেনস্টাইন দেখেছি, রাসেল, এরা প্রমুখই এই ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে ফিলোসফি করেছেন। ইভেন হুসার্ল, তিনিও ম্যাথমেটিক্স চর্চা করেছেন, প্রথম জীবনে ম্যাথমেটিক্স চর্চা করেছেন এবং ম্যাথমেটিক্সের দার্শনিক সমস্যা নিয়ে আলোচনা করে পরবর্তীকালে দর্শনের জগতে প্রবেশ করেছেন। তো ম্যাথমেটিক্স এর সাথে দর্শনের এরকম একটা বেশ গভীর সম্পর্ক আমরা হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি ঘাটলে কিন্তু পাই। যাই হোক, কোয়াইন 20th সেঞ্চুরি কে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ, ফার্স্ট হাফে উল্লেখযোগ্য এবং প্রভাবশালী, সব থেকে বেশি প্রভাবশালী দার্শনিক যদি বলতে হয়, তিনি ছিলেন অবশ্যই মানে প্রভাবশালীদের মধ্যে একজন, ইনফ্লুয়েন্সিয়াল যে ফিলোসফার বা যার চিন্তা ভাবনা অন্যান্য দার্শনিকদের উপর ভীষণভাবে প্রভাব ফেলেছিল, তাদের মধ্যে একজন যদি ধরা হয় রাসেল, বার্ট্রান্ড রাসেল। মানে প্রথম হাফে যিনি রাজত্ব করেছেন, দ্বিতীয় হাফে, সেকেন্ড হাফে, মানে 20th সেঞ্চুরি সেকেন্ড হাফে সেই রাজত্বটা কিন্তু কোয়াইনের হাতে চলে যায়। কোয়াইন কিন্তু সেই সেকেন্ড হাফের একজন অবিসংবাদী প্রভাবশালী দার্শনিক। তো কোয়াইন এই দিক থেকে দেখতে গেলে রাসেলের থেকে, তার রাসেলের চিন্তা ভাবনার সাথে তার অনেক জায়গাতেই পার্থক্য আছে। তিনি সেই পার্থক্যগুলো আমরা ধীরে ধীরে অল্প স্বল্প জানবো। কোয়াইন ছিলেন ন্যাচারালিজমের প্রবক্তা। ন্যাচারালিজমটা কি? ন্যাচারালিজম যদি বলি যে যেখানে আমরা যে যে ধরনের দর্শনের মেন থিম হলো ইউনিফিকেশন অফ ফিলোসফি অ্যান্ড ন্যাচারাল সায়েন্স। ন্যাচারাল সায়েন্সের এবং ফিলোসফির মধ্যে একটা ইউনিটি তৈরি করা, একটা ঐক্যতা, একটা একটা বা একটা ইউনিফাইড সিস্টেম অফ নলেজ, একটা বডি অফ নলেজ, যেখানে ফিলোসফি আর ন্যাচারাল সায়েন্সের মধ্যে আমরা পার্থক্য করি। এইটা এই যে দর্শন এবং প্রকৃতি বিজ্ঞানের যে একত্ব বা একতা, এইটা ক্লাসিক্যাল এম্পিরিসিজমের, বিশেষত যদি আমরা লক, বার্কলে, হিউম এবং অফকোর্স 20th সেঞ্চুরি এম্পিরিসিস্ট যাদেরকে আমরা পেয়েছি, তাদের চিন্তা ভাবনার থেকে বেশ কিছু জায়গায় পার্থক্য রয়েছে। ক্লাসিক্যাল এম্পিরিসিস্টরা যেটা করবেন সেটা হচ্ছে যে তাদের মতে আমাদের যে এম্পিরিক্যাল ডেটা, এম্পিরিক্যাল নলেজ বা এম্পিরিক্যালি ওরিয়েন্টেড যে মিনিং, হ্যাঁ, তার ইউনিট বা একক এতদিন পর্যন্ত আমরা যা শিখেছি সেখানে দেখেছি যে কিছু সেন্স ডেটা বা ক্লাসিক্যাল এম্পিরিসিস্টদের ভাষায় বললে, মানে হিউমের ভাষায় বললে ইমপ্রেশন বা আইডিয়াজ, হ্যাঁ, এইগুলো। আর মডার্ন এম্পিরিসিস্টরা সেগুলোকে অবজারভেশন, সেন্টেন্স ইত্যাদি ইত্যাদি ভাবে বলেছেন, যেগুলোকে আমরা ওই অভিজ্ঞতার উপর ভিত্তি করে যে বচনগুলি করে থাকি, বা অভিজ্ঞতা, যে বচনে সরাসরি অভিজ্ঞতার বর্ণনা হয়ে থাকে, এইরকম কিছু ধারণাকে তারা মৌলিক একক হিসাবে ধরে নিয়েছেন। তাহলে ইমপ্রেশন, আইডিয়া, সেন্স ডেটা বা ওই যে যেগুলোকে আমরা বললাম যে অবজারভেশন, সেন্টেন্স, এইগুলো হচ্ছে মিনিং এর ক্ষেত্রে বা মিনিংফুল, মানে নলেজ, মিনিংফুলনেস বা নলেজের ক্ষেত্রে এগুলো হচ্ছে ইউনিট। এগুলো দিয়েই আমাদের মিনিং এর জগৎ বা নলেজের জগৎ গঠিত হয়, এইভাবে তারা ব্যাখ্যা করেছে। কিন্তু কোয়াইন এম্পিরিসিস্ট হিসাবে তার যে বক্তব্য সেটা হচ্ছে যে বিজ্ঞানের যে তাত্ত্বিক পরিকাঠামো বা তাত্ত্বিক আলোচনা, তার সাথে সাথে তিনি পর্যবেক্ষণকে, এক্সপিরিয়েন্সকে মানে সমানভাবে গুরুত্ব দিয়েছেন। মানে থিওরিটিক্যাল মিনিং এর ক্ষেত্রে বা নলেজের ক্ষেত্রে তিনি থিওরিটিক্যাল যে স্ট্রাকচার সেটাকে যেমন গুরুত্ব দিয়েছেন, একইভাবে সমান গুরুত্ব দিয়েছেন পর্যবেক্ষণ মানে এক্সপিরিয়েন্সকে। তার মানে তিনি ওই মিনিং এর ক্ষেত্রে সেন্স ডেটা
বা সেন্স ইমপ্রেশন, আইডিয়াজ ইমপ্রেশন, যাই বলি না কেন, এগুলিকে কোনো রকম ভাবে প্রাইমারি পজিশন দিতে তিনি অস্বীকার করেন। আহ, এবং শুধু তাই নয়, তিনি এই দুটো যে মানে তত্ত্ব এবং মানে থিওরি এবং কি বলা যায় রিয়েল ওয়ার্ল্ড, এই দুটোর মধ্যে তিনি বলছেন যে একটা আম, আহ, মানে একটা অবিচ্ছিন্ন সম্পর্ক রয়েছে, একটা মানে তাদের মধ্যে কখনোই আমরা তাদেরকে আলাদা করতে পারিনি, বিচ্ছিন্ন বা স্বতন্ত্র ভাবে আমরা পর্যবেক্ষণ করতে পারি না। বরং সেটা একটা আম, মানে বিলিফ সিস্টেমের একটা পার্ট, ওই সিস্টেমের একটা পার্ট হিসাবে আমরা দেখতে পারি। তো তাদেরকে আলাদা করে দেখাটাই হচ্ছে আহ, মানে ক্লাসিক্যাল এমপিরিসিস্টের এটা একটা আহ, মস্ত বড় ত্রুটি তিনি দেখিয়েছেন। আহ, এবং তিনি উম, এই দিক থেকে তিনি তার তার দর্শনকে মিনিং হোলিজম বলা হয়। আমরা পরে দেখবো মিনিং হোলিজমটা নিয়ে আরো আলোচনা করব। আম, বা তার তার যে ফিলোসফি অফ হোলিজম, তার তার সম্পূর্ণ আলোচনাটাকে এরকম একটা হোলিস্টিক অ্যাপ্রোচ পাওয়া যায়। আহ, তিনি পর্যবেক্ষণ বাক্য বা সেন্স এক্সপিরিয়েন্স বা অবজারভেশন সেন্টেন্স সেন্স এক্সপিরিয়েন্স যে বাক্যের মাধ্যমে প্রকাশ হয়, সেই ধরনের বাক্যর একটি নতুন ধরনের একটা ব্যাখ্যা প্রেসক্রাইব করেছিলেন, যে বাহ্য জগৎ সম্বন্ধে আমাদের যে জ্ঞান, সেই জ্ঞানের একটি ন্যাচারালাইজড বিবরণ তিনি দেওয়ার চেষ্টা করেছেন। ন্যাচারালাইজড বিবরণ বলতে যার মধ্যে এপ্রারাই জ্ঞানের যে আহ, আহ, ভূমিকা বা এপ্রায়োরিটির যে সেটাও অন্তর্ভুক্ত হবে। উম, একই সাথে এবং তিনি যুক্তিবিজ্ঞান এবং গণিত সম্পর্কে আমাদের জ্ঞানের ক্ষেত্রে একই ভাবে এম্পিরিসিস্ট একটা উম, কি বলা যায় এম্পিরিসিস্ট এক্সপ্লেনেশন তিনি যুক্ত করেছিলেন। তার মানে কোনো নলেজকেই তিনি পিওরলি এপ্রারাই পিওরলি এম্পিরিক্যাল, এই যে বাইফার্কেশন করার বিরুদ্ধে তিনি সরব হয়েছিলেন, তিনি যুক্তি দিয়েছিলেন। যুক্তিবিদ্যার একেবারে প্রাথমিক দিক থেকে যুক্তিবিদ্যার যে প্রথমের দিকে আমরা যেমন যেভাবে পড়ি, প্রপোজিশনাল লজিক বা তারপরে আমরা প্রেডিকেট লজিক পড়ি, সেই প্রেডিকেট লজিকটাকে আমরা জানি যে এইগুলোকে ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিক বলা হয়। ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিক বলা হয় এই কারণে সেখানে অবজেক্টের অ্যাট্রিবিউটস রিলেশনস এইগুলোকে প্রেডিকেট ধরা হয়। তার মানে সেখানে রিয়েল ওয়ার্ল্ডের অবজেক্ট এবং তার উপরে প্রযোজ্য যে প্রেডিকেট, সেগুলোকেই মানে যে অ্যাট্রিবিউটস বা রিলেশন, সেগুলোকে প্রেডিকেট ধরা হয়। আমরা ফ্রেগে পড়ার সময় দেখেছি যে ফ্রেগে নিজে ফ্রেগের দর্শনে এরকম একটি প্রস্তাবনা আছে যে ফার্স্ট অর্ডার মানে এই যে হায়ারার্কি, অর্ডার হায়ারার্কি, ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিক, সেকেন্ড অর্ডার প্রেডিকেট লজিক, কেমন একটা পার্থক্য আমরা করতে পারি, যেখানে উনি সেই ব্যাখ্যাটা আমরা আলোচনা করেছেন যে দ্য কনসেপ্ট অফ হর্স ইজ নট এ কনসেপ্ট। হ্যাঁ, এটা ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলাম যে দা কনসেপ্ট অফ হর্স যখন বলা হচ্ছে, সেটা কিন্তু আর কনসেপ্ট থাকছে না, তো সেটা তখন অবজেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আহ, আহ, ওই ওই যখন বলা হয় যে এ ইজ এ হর্স, হ্যাঁ, আহ, বা বি ইজ এ হর্স, তখন এ হর্সটা তখন কিন্তু সেটা প্রেডিকেট হয়ে যাচ্ছে। তো এটা প্রাইমারি লেভেলে বা ফার্স্ট অর্ডার লেভেলে, ফার্স্ট অর্ডারে এটা হচ্ছে প্রেডিকেট, সেকেন্ড অর্ডারে যখন হবে তখন ওইটা দা কনসেপ্ট যখন হিসেবে গ্রহণ করা হচ্ছে, তখন সেটা সেকেন্ড অর্ডার প্রেডিকেট হয়ে যাচ্ছে। এবং সেক্ষেত্রে সেকেন্ড অর্ডার লেভেলে ওইটা অবজেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ প্রপার নেম হয়ে যাচ্ছে। হুম, আর তার ক্ষেত্রে আমরা সেকেন্ড অর্ডার প্রেডিকেট অ্যাপ্লাই করতে পারি, দ্য কনসেপ্ট অফ হর্স হ্যাজ অ্যাকচুয়াল ইনস্ট্যান্সেস, বা দ্য কনসেপ্ট অফ হর্স ইজ অ্যাকচুয়ালাইজড। হ্যাঁ, এই যে ইজ অ্যাকচুয়ালাইজডটা হচ্ছে এই ক্ষেত্রে সেকেন্ড অর্ডার প্রেডিকেট। যাই হোক, আমরা শুরুর দিকে যখন লজিক করি তখন আমরা ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিকের মধ্যেই আমরা আলোচনা সীমাবদ্ধ থাকি। উম, আহ, এবং কোয়াইন
কোয়াইনের যে ফিলোসফি যদি আমি প্রথমে কোয়াইনের ফিলোসফির একটা ওভারঅল আলোচনা একটা করে দেবো, তারপরে আমরা পার্টিকুলার এক একটা থিম ধরে ধরে এগোবো। তো কোয়াইন বরাবরই এই লজিকের ক্ষেত্রে এই ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিককেই তিনি প্রাধান্য দিয়েছেন। তিনি ফার্দার অর্ডারটাকে তিনি খুব একটা স্বীকার করেননি, খুব একটা কেন স্বীকারই সেই অর্থে করেননি। তো প্রেডিকেট লজিকের ক্ষেত্রে তিনি ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিককেই গ্রহণ করেছেন। এইখানে আবার ফ্রেগে রাসেলের থেকে তার একটি মানে তার চিন্তা ভাবনার একটা ডিস্টিংক্ট একটা কি বলা যায় ডিস্টিংক্ট থট পাওয়া যায়, কিভাবে তিনি ফ্রেগে এবং রাসেলের থেকে নিজের চিন্তা ভাবনাকে পার্থক্য করেছেন। এবং এই যে প্রথম প্রাথমিক স্তরের যে প্রেডিকেট লজিক, যেটাকে আমরা বলবো ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিক, সেই ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিক কি পাই আমরা দেখেছি। সেখানে ট্রুথ ফাংশনাল কানেকটিভস পাই, আর কি পাই, কোয়ান্টিফায়ার্স পাই, ভেরিয়েবলস পাই, প্রপার নেমস, এই যে বা ইন্ডিভিজুয়াল কনস্ট্যান্ট পাই, ইন্ডিভিজুয়াল ভেরিয়েবল পাই, ইন্ডিভিজুয়াল কনস্ট্যান্ট পাই, প্রেডিকেট সিম্বলস গুলো পাই। তো এটা আপনারা করেছেন ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিক যখন করেছেন তখন যেগুলো ব্যবহার করে সেগুলো দেখেছেন। এবং তাদের যে কনভেনশনাল সাইন, হ্যাঁ, এর যে মানে এই কনভেনশনাল সাইন, তার যে একটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক ইত্যাদি নিয়েই আমাদের ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিক গঠিত হয়। কোয়াইন এই ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিকের সাহায্যেই যেটাকে তিনি বলছেন যে অন্টোলজিক্যাল কমিটমেন্টস, এই অন্টোলজিটা খুব গুরুত্বপূর্ণ। অন্টোলজি শব্দটাকে আমরা ব্যাখ্যা করব। অন্টোলজিক্যাল কমিটমেন্টস এর যাবতীয় সমস্যাকে তিনি এইটার মাধ্যমে সমাধান করার চেষ্টা করেছেন। অন্টোলজিক্যাল কমিটমেন্ট বলতে কি বলেছেন যে বা অন্টোলজি বলতে কি আমরা বুঝি এটাকে বুঝে নিই। অন্টোলজি মানে হচ্ছে দর্শনের সেই শাখা বলতে পারি, দর্শনের সেই আলোচনার অংশ যেখানে আমরা জগতে কি আছে, জগৎ কি দ্বারা গঠিত, জগতের মানে জগৎকে একটি অর্থপূর্ণভাবে ব্যাখ্যা দিতে গেলে আমাদের কি কি স্বীকার করতে হবে, হ্যাঁ, এই যে কি কি স্বীকার করতে হবে, কি কি আছে, হ্যাঁ, বা যেটাকে একটা একটা ওই যে রাসেলের পরিভাষায় যেটাকে বলতে হোয়াট দেয়ার ইজ, হ্যাঁ, ইনফ্যাক্ট রাসেলের এই পরিভাষা থেকেই তার মানে কোয়াইনের বিখ্যাত ওই প্রবন্ধের টাইটেল তিনি গ্রহণ করেছিলেন, অন হোয়াট দেয়ার ইজ। জগতে যা যা আছে তার উপরে লেখা তার এই প্রবন্ধ। তো অন্টোলজিতে এই আলোচনা হয়। যেমন আমরা বলতে পারি যে যদি আমরা ক্লাসিক্যাল পিরিয়ড থেকে দেখি, তাহলে ডেকার্তের অন্টোলজিতে যা যা ছিল, ডেকার্ত যেমন সাবস্টেন্স স্বীকার করেছেন, কোয়ালিটি স্বীকার করেছেন, মানে জাজমেন্ট স্বীকার করেছেন, আইডিয়াস স্বীকার করেছেন। দিজ আর অল এলিমেন্টস অফ কার্তেজিয়ান অন্টোলজি। সাবস্টেন্সের মধ্যে যেমন মাইন্ড, বডি ইত্যাদি ইত্যাদি স্বীকার করেছেন। তো এইগুলো হচ্ছে। আবার একই রকম ভাবে লাইবনিজের অন্টোলজিতে কি আছে না আছে সেটা আমরা জানি। যেমন লাইবনিজ মোনাডের কথা বলেছেন, মোনাডের হায়ারার্কির কথা বলেছেন, ইত্যাদি ইত্যাদি যা বলেছেন, যে এই যে সবকিছুই পুরোপুরি হচ্ছে, বা তিনি যে প্রিন্সিপলস গুলো স্বীকার করেছেন, লজিক্যাল প্রিন্সিপলস গুলো স্বীকার করেছেন, দিজ আর অল পার্টস অফ হিজ অন্টোলজি। তো এইরকম ফিলোসফাররা তাদের থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক বা থিওরিটাকে দাঁড় করানোর জন্য, থিওরিটাকে এস্টাবলিশ করার জন্য তারা এরকম কিছু কিছু অন্টোলজিকে গ্রহণ করে। একই রকম ভাবে সাইন্টিফিক থিওরিজ হ্যাভ দেয়ার ওন অন্টোলজি। তো ফিলোসফারদের কাছে এই অন্টোলজিটা কি কমিট করবে, কি কি আছে জগতে, কি কি আছে, সেইটা নিয়ে তিনি আলোচনা করেছিলেন। এবং সেখানে আমরা দেখবো যে তার বিখ্যাত উক্তি, আমি বোধহয় এর আগে উল্লেখ বলেছিলাম, টু বি ইজ টু বি দ্য ভ্যালু অফ এ ভেরিয়েবল। টু বি মানে হওয়া, ইজ টু বি, হ্যাঁ, কোনো কিছু হওয়া এর অর্থ হলো ইজ টু বি দ্য ভ্যালু অফ এ ভেরিয়েবল। ওই ভেরিয়েবলের ভ্যালু হওয়া। ভেরিয়েবল জানি আমরা কোনগুলো, ওই যে এক্স ওয়াই জেড ভেরিয়েবল, তার ভ্যালু হওয়া, তার ওই যে তার যে কি বলা যায়, ওই যে
ইনস্ট্যান্স বলতে পারি, বা ইনস্ট্যান্স বলবো না, অ্যাকচুয়ালি কোয়াইন নিজেই সাবস্টিটিউশনাল ইনস্ট্যান্স এই ইন্টারপ্রিটেশনটাকে অস্বীকার করেন। কোয়াইন এগুলো বলছেন যে ভেরিয়েবল গুলো রেঞ্জ ওভার সাম অবজেক্টস। হ্যাঁ, এই অবজেক্টস গুলোকে তিনি কিন্তু ভ্যালু অফ ভেরিয়েবল বলছে, এবং সেইগুলোই হচ্ছে একমাত্র তাদেরই বাস্তব সত্তা আছে। সত্তা যদি তাদের সত্তায় স্বীকার করতে হয়, তাহলে তাকে অবশ্যই ওই ভেরিয়েবলের ভ্যালু হিসেবে তাকে গ্রহণ করতে হবে। তো যাই হোক, সেটা আমরা ছোট করে আলোচনা করব। এর এটা ছাড়াও তিনি পরবর্তী যে প্রবন্ধটা আমরা আমরা বইটা ওখানে ইয়ে করেছি, যে টু ডগমাস অফ এম্পিরিসিজম, এই গ্রন্থে তিনি সরি এই 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 আর্টিকেলে তিনি ওই যে এম্পিরিসিস্টদের যে দুটি ডগমা, ডগমা বলতে আমরা কি বুঝবো, আমরা ইয়াং যেসব আমার ছাত্রছাত্রী বন্ধুরা আছেন তাদের জন্য বলছি, ডগমা কথাটাকে আমরা এইরকম অর্থ বুঝবো, ডগমা হচ্ছে আনক্রিটিক্যালি অ্যাকসেপ্টেড বিলিফ। তার মানে একটা বিলিফ যার কোনো ক্রিটিক্যাল ফাউন্ডেশন, লজিক্যাল ফাউন্ডেশন, রেশনাল ফাউন্ডেশন নেই, সেগুলোকে আমরা ডগমা বলি। মানে নির্বিচারে গৃহীত যে বিশ্বাস, সেগুলোকে আমরা ডগমা বলতে পারি। তো কোয়াইন তার প্রবন্ধে এইরকম দুটি ডগমার কথা বলেছেন। একটি ওই যে আমরা অবশ্যই খুব ইম্পর্টেন্ট ডগমা, যেটা আমরা লজিক্যাল পজিটিভিজম, ইনফ্যাক্ট লজিক্যাল পজিটিভিজমের দুটোই ডগমা খুব গুরুত্বপূর্ণ আলোচনা। সেই আলোচনা করবো যে সিনথেটিক অ্যানালিটিকের যে পার্থক্য তারা দেখান, যার উপর ভিত্তি করে তারা মিনিংফুলনেসের এই ক্রাইটেরিয়াটাকে আলোচনা করেছেন, সেই ধরনের কোনো পার্থক্য সুস্পষ্টভাবে করা যায় না। এই ধরনের প্রচেষ্টা একটি ব্যর্থ প্রচেষ্টা। এইটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট জিনিস। আর মিনিং এর আলোচনা করতে গিয়ে তিনি আরো যেসব, আমি জাস্ট ছোট ছোট করে তার বিখ্যাত আলোচনাগুলি উল্লেখ করে যাচ্ছি। তিনি অনুবাদের যে ইনডিটারমিনেসি, মানে যেখানে ইনডিটারমিনেট করা, মানে ইনডিটারমিনেট মানে যেখানে ঠিক আমরা নির্ধারণ করতে পারি না, এইরকম তথ্য তিনি দিয়েছিলেন। অর্থাৎ অনুবাদ, কোন একটি অনুবাদ, আমি খুব সংক্ষেপে যদি রাফলি বলি, কোন একটি অনুবাদ যে যথার্থ কিনা বা প্রপার ট্রান্সলেশন হয়েছে কিনা, সেইটা আমরা কখনোই কিন্তু জোর দিয়ে বা সুনির্দিষ্টভাবে দাবি করতে পারি না। এই 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 তার এই তথ্যের উপর ভিত্তি করেই তিনি ন্যাচারালিস্ট এম্পিরিসিজম যে রেফারেন্সিয়াল থিওরি, সেগুলোকে তিনি প্রতিষ্ঠা করেছেন। এবং কারোর মাইক্রোফোন একটু অন আছে, একটু অফ করে দেবেন। রবিউল, আপনার মাইক্রোফোন বোধহয় অন আছে, একটু অফ করে দেবেন। হ্যাঁ। কোয়াইনের এইসব আলোচনাগুলি রয়েছে, অন্টোলজিক্যাল রিলেটিভিটি, ইনডিটারমিনেসি অফ ট্রান্সলেশন, এইসব আলোচনাগুলো আমরা ছোট ছোট করে ছুঁয়ে যাব। তবে তার প্রথমের দিকের রচনাগুলি তার দর্শনের, যদিও তার দর্শনের একটা ডেভেলপমেন্টাল ফেজ আমরা দেখতে পাই, কিন্তু তার দর্শনের যে শুরুর দিকের আলোচনাগুলি তার একেবারে ফাউন্ডেশনাল কনসেপ্ট, এবং সেটা অলমোস্ট তিনি তার শেষ জীবন পর্যন্ত এটাকে অলমোস্ট একই রকম ভাবে গ্রহণ করেছিলেন। তো এই জন্য আমরা এই দুটি প্রবন্ধকে খুব ভালো করে পড়ব, বাকিগুলো একটু ছুঁয়ে ছুঁয়ে চলে যাবে। কোয়াইন 1908 সালে 25শে জুন জন্মগ্রহণ করেন, এবং প্রথমে তিনি স্থানীয় যে মানে বিদ্যালয়ে পড়াশোনা করেন। মূলত তিনি এই যে কিছু যে কোর্সগুলো করেছিলেন, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ওই যে মানে যে যে বিষয়গুলো তিনি পড়াশোনা করেছিলেন, তার মধ্যে উল্লেখযোগ্য, যেমন আমি বললাম যে ম্যাথমেটিক্স এবং কিছু সায়েন্স ইঞ্জিনিয়ারিং এরও ইয়ে তিনি করেছিলেন, মানে পড়াশোনা করেছিলেন।
প্রথমের দিকে। এবং তিনি রিলিজিয়ান বিলিফ সম্বন্ধে তিনি যথেষ্ট স্কেপটিক্যাল ছিলেন। উম, আহ, তিনি তিনি তার যে অটোবায়োগ্রাফি, ছোট্ট একটি অটোবায়োগ্রাফি, দ্য টাইম অফ মাই লাইফ, যেটা 1985 সালে প্রকাশিত হয়, সেই গ্রন্থে তিনি এটা উল্লেখ করেছেন। তিনি হি ওয়াজ স্কেপটিক্যাল অ্যাবাউট রিলিজিয়াস বিলিফ। কোয়াইন যখন বার্লিন কলেজে ভর্তি হন তখন তিনি গণিত এবং দর্শন, মূলত এই দুটি মানে বিষয়ে তিনি অধ্যয়ন করেছিলেন। এবং শুরুর দিকে তিনি গণিতেই অধ্যয়ন করেছিলেন। রাসেলের অ্যান ইন্ট্রোডাকশন টু ম্যাথমেটিক্যাল ফিলোসফি এই গ্রন্থের সাথে প্রথমে পরিচিত হন, এবং পরবর্তীকালে তিনি এই এই গ্রন্থের দ্বারা প্রভাবিত হয়ে পরবর্তীকালে তিনি ম্যাথমেটিক্যাল লজিক, ম্যাথমেটিক্যাল এবং তার সম্বন্ধীয় যে দার্শনিক সমস্যাগুলো সেগুলো তিনি সেই দার্শনিক সমস্যাতে আগ্রহী হন, তার উপরে গবেষণা করেছিলেন। এবং এই নিয়ে আমি মানে তার প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, তার যে ইয়েটা ছিল সেটাকে আমি আপাতত স্কিপ করে যাই। আমরা প্রিন্সিপিয়া ম্যাথমেটিকাতে আসবো, মানে লজিক, বিশেষত তার যে তিনি যখন অন হোয়াট দেয়ার ইজ আলোচনা করছেন সেখানে কিভাবে ডেফিনিট ডেসক্রিপশন, থিওরি অফ ডেফিনিট ডেসক্রিপশন এসেছে সেটাতে আসবো। তো কোয়াইনের আচ্ছা, জাস্ট আ মিনিট। অন্টোলজিক্যাল কমিটমেন্ট, যেটা আমি বললাম যে অন্টোলজি তার যে তিনি, হ্যাঁ, 2000 সালের 25শে ডিসেম্বর তার মৃত্যু হয়। 1908 সালে জন্মগ্রহণ করেন। আচ্ছা, একটু আগেই বললাম যে তার যে বিখ্যাত স্লোগান ফিলোসফিতে, তার যে টু বি ইজ টু বি দ্য ভ্যালু অফ এ ভেরিয়েবল, এটাই ছিল তার অন্টোলজি, মানে অন্টোলজিতে কি থাকবে, হ্যাঁ, সেটা নির্ধারণ করার ক্রাইটেরিয়া। তাহলে অন্টোলজি কি একটু আগেই আমরা বললাম, দ্য ব্রাঞ্চ অফ ফিলোসফি দ্যাট সিক্স টু বি ডিটারমাইন দ্য বেসিক টাইপস অফ কাইন্ডস অফ থিংস দেয়ার আর। হ্যাঁ, এটা মিল্টন মিউনিসের একটি গ্রন্থ, যেটা আপনাদেরকে অলরেডি এর আগে আমি দিয়েছিলাম। সেখান থেকে যদি আমরা বলি, সেখান থেকে এটা কোডটা নেওয়া হয়েছে, দ্য বেসিক টাইপস অফ কাইন্ডস অফ থিংস দেয়ার আর। ফিলোসফির সেই অংশ যেখানে ঠিক করা হয় কোন ধরনের বস্তু বা কোন ধরনের থিংস জগতে আছে, দেয়ার আর বলতে আছে, হ্যাঁ, বা জগৎ কি কি ধরনের বস্তু নিয়ে জগৎ গঠিত, সেইটা যেখানে নির্ধারণ করা হয় সেটাকেই আমরা অন্টোলজি বলি। এবং অন্টোলজি নিয়ে একটু আগেই আমরা ক্লাসিক্যাল অন্টোলজি যখন আলোচনা করছিলাম সেখানে দেখেছি যে অন্টোলজি নিয়ে বিভিন্ন দার্শনিকদের বিভিন্ন ধরনের মতামত রয়েছে। বিভিন্ন দার্শনিকদের বিভিন্ন ধরনের মতামত বলতে আমরা যদি ক্লাসিক্যাল ফিলোসফিতে দেখি যেমন রয়েছে, তেমন মডার্ন, মানে আর্লি মডার্ন পিরিয়ডে যেমন দেখি তেমন তেমন বিভিন্ন মতামত দেখতে পাই। একই রকম ভাবে লেট মডার্ন পিরিয়ডে, 19th সেঞ্চুরি এন্ডে বা 20th সেঞ্চুরির শুরুর দিকে যে অন্টোলজিক্যাল প্রবলেম গুলো নিয়ে আলোচনা হয়েছিল, সেগুলো বিশেষ করে মিনিং এর ক্ষেত্রে যে আলোচনাগুলো, সেখানেও আমরা বিভিন্ন ধরনের মত দেখতে পাই। কোয়াইন এখানে অ্যাটলিস্ট 3 ধরনের মতের উল্লেখ করেছেন, যার মধ্যে তিনি নিজে একটি মত স্বীকার করেন। এটা মানে এম্পিরিক্যাল লজিক্যাল ল্যাঙ্গুয়েজ লিঙ্গুইস্টিক ভিউ, সেই মতের সমর্থক তিনি। এছাড়াও তিনি ম্যাকেক্স অ্যান্ড ওয়াইম্যান বলে দুজন মানে রিপ্রেজেন্টেটিভস অফ
টু টাইপস অফ ফিলোসফিক্যাল থিওরি, এইরকম দুজন দার্শনিককে তিনি এনেছেন তার আলোচনা, তার প্রবন্ধে। উইলার্ড ভ্যান ভ্যান ওরম্যান কোয়াইনের এই যে প্রবন্ধটি, কোয়াইনের এই প্রবন্ধটি, এটি যুগান্তকারী প্রবন্ধ। আহ, উম, যুগান্তকারী প্রবন্ধ বলতে প্রবন্ধটার নাম আর একবার বলি, অন হোয়াট দেয়ার ইজ, যা 1948 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়। এবং অ্যানালিটিক ফিলোসফির ইতিহাসে একটি এটাকে আমরা একটা মাইলস্টোন বলতে পারি। মাইলস্টোন বলা যায় এই কারণে যে তিনি রাসেলের ডেফিনিট ডেসক্রিপশন থিওরিকে ব্যবহার করে কিভাবে এইরকম অন্টোলজিক্যাল প্রবলেমগুলোকে রিজলভ করা যায় এবং ইউনিভার্সালকে কেমন করে আমরা ট্যাকেল করতে পারি, প্রবলেম অফ ইউনিভার্সালকে কেমন করে ট্যাকেল করতে পারি, কেমন করে হ্যান্ডেল করতে পারি, তার একটি সুন্দর দার্শনিক একটি তত্ত্ব তিনি এই 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 প্রবন্ধে উল্লেখ করেছিলেন। তো যেমন বললাম যে কোয়াইন ছিলেন ফ্রেগে এবং রাসেলের একজন যোগ্য উত্তরসূরি, এবং তিনি তার এই প্রবন্ধে ফ্রেগে এবং রাসেলের বেশ কিছু চিন্তা ভাবনা তিনি সন্নিবিষ্ট করেছেন, একত্রিত করেছেন। হ্যাঁ, মিউনিস যেমন বলছেন, মিউনিস ওই ওই একই জায়গায় তিনি বলেছেন যে এই 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 প্রবন্ধটি একটা ক্লাসিক প্রবন্ধ, মানে যেটা ক্লাসিক এই অর্থে, কোন অর্থে ক্লাসিক, যে প্রবন্ধ না পড়লে পার্টিকুলার ওই ফেজের ফিলোসফিটাকে আমরা ঠিকভাবে বুঝতে পারি না। তো অ্যানালিটিক ফিলোসফির যে টার্ন গুলো এসেছিল, যে সময় সময়ে যে নতুন নতুন ওয়েভ গুলো এসেছে, সেই ওয়েভ গুলো বুঝতে গেলে এরকম কিছু কিছু অরিজিনাল টেক্সট আমাদের পড়ে রাখতে হবে। তার মধ্যে এটি একটি অবশ্যই, অন হোয়াট দেয়ার ইজ। কোয়াইনের দৃষ্টিভঙ্গি থেকে, কোয়াইনের দৃষ্টিভঙ্গি এই এই প্রবন্ধে প্রকাশিত যে কোয়াইনের দৃষ্টিভঙ্গি, সেটার মধ্যে একটা ইউনিকনেস আছে। প্রথমেই আমরা বলেছিলাম যে লজিক্যাল পজিটিভিস্টরা যেভাবে অন্টোলজিক্যাল এনকোয়ারি গুলো করেন, যেভাবে অন্টোলজিটাকে তারা ব্যাখ্যা করার চেষ্টা করছেন, সেটাকে তিনি অস্বীকার করেন, সমালোচনা করেন। সেই সাথে সাথে অন্টোলজির প্রবলেম গুলোকে তিনি একটি একটি সুন্দর যৌক্তিক মানদণ্ডের সাহায্যে সমাধান করার চেষ্টা করেছেন। আচ্ছা, এখানে প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে যে যেটা আমরা রাসেল পড়ার সময় দেখেছিলাম, সেটা হচ্ছে যে প্রবলেম অফ নন এক্সিস্টেন্ট এন্টিটি। তার মানে এমন একটা বস্তু বা জাগতিক উপাদান বলতে পারি, এন্টিটি, হ্যাঁ, যেটার কোনো বাস্তব অস্তিত্ব নেই। এই যে সমস্যাটা, আমরা যদি সেই রাসেলে ফিরে যাই তাহলে সেখানে দেখবো যে দ্য মারমেড ইজ বিউটিফুল, এই ধরনের বাক্য, বা পেগেসাস নিয়ে যে বাক্য, পেগেসাস ডাজ নট এক্সিস্ট, এই ধরনের যে বাক্য, দ্য প্রেজেন্ট কিং অফ ফ্রান্স ইজ বল্ড, এই যে বাক্যগুলো, এই যে প্রথমের এইসব যে বাক্যগুলো বললাম, এর যে প্রথমের দিকটা অর্থাৎ সাবজেক্টের জায়গায় যেটা রয়েছে, সেইগুলো এমন একটা অবজেক্ট গুলোকে ডিনোট করে, একটা অবজেক্ট গুলোকে বুঝাই, নির্দেশ করে, যে অবজেক্ট গুলোর কোনো রিয়েল এক্সিস্টেন্স নেই। তো প্রশ্নটা হচ্ছে যে সেই রাসেলের কাছে সেই যে প্রবলেমটা ছিল, সেই প্রবলেমটাকে যদি আমরা মনে করি, সো হাউ টু ইন্টারপ্রেট দ্য মিনিংফুলনেস অফ দোজ সেন্টেন্সেস হুইচ ইজ অ্যাবাউট সাম নন এক্সিস্টেন্ট এন্টিটিস। হ্যাঁ, তাহলে এমন সেন্টেন্স, যে সেন্টেন্সে কোনো নন এক্সিস্টেন্ট এন্টিটি সম্বন্ধে কিছু বলা হয়েছে, হ্যাঁ, সেই সেন্টেন্স গুলোর মিনিংফুলনেসকে আমরা কেমন করে ব্যাখ্যা করব। তাহলে সমস্যাটা যেটা হয় যে নন এক্সিস্টেন্ট এন্টিটি সম্বন্ধে কিছু আমরা বলতে পারি, মিনিংফুলি বলতে পারি না, কেন নন এক্সিস্টেন্ট এন্টিটি যেহেতু নেই, তাহলে তার উপরে মিনিংফুলি যাই অ্যাসক্রাইব করি না কেন, সেই বাক্যটা পুরোপুরি ভাবে অর্থহীন হয়ে যাবে। তো কিন্তু সেই ধরনের বাক্যগুলির একটা অর্থ আমরা বোধ করি, বুঝে থাকি, আমাদের একটা কগনিটিভ মিনিং, আমাদের বা মিনিং কগনিশন হয়, মিনিং এর বোধ হয়ে থাকে, অর্থের বোধ হয়ে থাকে। তো এইটা ছিল বেসিক সমস্যা দার্শনিকদের কাছে, অন্ততপক্ষে ওই সময়ের দার্শনিকদের কাছে। তো সেইটা করতে গিয়ে আমরা মাইনং এর তত্ত্ব পড়েছি। মাইনং যেমন
সাবসিস্টেন্সকে স্বীকার করেন, বিশেষ ধরনের এক্সিস্টেন্সকে স্বীকার করেন। তিনি বলছেন যে এই ধরনের এক্সিস্টেন্স যদি আমরা স্বীকার, ইন্টেনশনাল অবজেক্ট গুলোকে যদি স্বীকার না করি, ইন্টেনশনাল অবজেক্ট মানে যে অবজেক্টের এক্সিস্টেন্সটা ওই আমাদের ইন্টেনশনের উপর নির্ভর করে, মানে আমরা চিন্তা করলে আছে, না চিন্তা করলে নেই, আমাদের জ্ঞানেতে সেইগুলোর অস্তিত্ব রয়েছে, এইরকম ভাবে যেগুলোকে ইন্টেনশনাল অবজেক্ট বলতে পারি, সহজ ভাষায় এইটুকু বুঝতে পারি। তো এই এগুলোকে তিনি ইন্টেনশনাল অবজেক্ট বলছেন, যে ইন্টেনশনাল অবজেক্ট গুলোকে আমরা যদি স্বীকার না করে নিই, তাদের সাবসিস্টেন্স বা স্পেশাল টাইপ অফ এক্সিস্টেন্স যদি স্বীকার না করে নিই, তাহলে ওই বাক্যগুলির অর্থপূর্ণতা বিচার মানে ব্যাখ্যা করা যাবে না। যেমন আহ আহ যেমন ধরা যাক যে আমরা যখন বলছি যে মারমেড এক্সিস্ট, হ্যাঁ, বা মারমেড ইজ বিউটি, দ্য মারমেড ইজ বিউটিফুল, এখানে এই বাক্যটার একটা তো অর্থ বুঝি, তাই দা মারমেড অর্থাৎ মারমেড, এই যে দা মারমেড দিয়ে যেটাকে আমরা যে অবজেক্টকে বোঝাচ্ছি, সেই অবজেক্টের একটা সাবসিস্টেন্স বা স্পেশাল কাইন্ড অফ এক্সিস্টেন্স, এইটাকে স্বীকার না করে নিলে আমাদের এই বাক্যের অর্থপূর্ণতা ব্যাখ্যা করা সম্ভব নয়। তো আমরা যদি ওই ফ্রেগের কম্পোজিশনালিটি থিসিসটাকে মনে করার চেষ্টা করি, যেখানে ফ্রেগে বলছেন যে একটা কমপ্লেক্সের মিনিং নির্ভর করে, এটা অলরেডি আমরা রাসেল পড়ার সময় আলোচনা করেছিলাম, যেহেতু এই ক্লাসে অনেকে আছেন যারা প্রথম মানে ফার্স্ট ফেজের ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারেননি, তাদের জন্য আরেকবার বলছি যে কম্পোজিশনাল থিসিস কি। ফ্রেগে বলছেন যে কোনো একটা কমপ্লেক্স এক্সপ্রেশনের মিনিং, কমপ্লেক্স অভিধা, জটিল অভিধার অর্থ নির্ভর করে তার অন্তর্গত প্রত্যেকটি অংশের অর্থের উপর। তার মানে যদি একটা বাক্যকে নিই, সেই বাক্য একটি জটিল অভিধা যার মধ্যে অনেকগুলো পার্টস অফ স্পিচ রয়েছে বা পার্ট রয়েছে, হ্যাঁ, সেই পার্টের মিনিং এর উপরে পুরো বাক্যের অর্থ নির্ভর করে, বা শব্দের অর্থের উপর সম্পূর্ণ বাক্যর অর্থ নির্ভর করে। হ্যাঁ, তো যদি তার মানে এইটা যদি হয় যে কোনো একটি বাক্যের কোনো একটি অংশ অর্থহীন হয়, তাহলে সমগ্র বাক্য অর্থহীন হয়ে যাবার কথা। হুম। কিন্তু আমরা দেখছি যে দ্য মারমেড ইজ বিউটিফুল এই এই বাক্যের ক্ষেত্রে বাক্যটির অংশ অর্থহীন, একটি অংশ অর্থহীন, কারণ দ্য মারমেড এটা কোনো রকম কোনো কিছুকে নির্দেশ করে না, যেহেতু এটা নির্দেশ করে না তাই এটার অর্থ নেই। এইভাবে যদি আমরা দেখি তাহলে দ্য মারমেড ইজ বিউটিফুলটা মিনিংলেস হয়ে যাবার কথা, কিন্তু দ্য মারমেড ইজ বিউটিফুলটা আমরা অ্যাটলিস্ট এর কিছু একটা মিনিং কগনিশন, অর্থের বোধ আমাদের হয়ে থাকে, এটাকে আমরা নিরর্থক বলি না। যেমন করে আমরা বলি যে লাল শনিবার বিছানায় ঘুমাচ্ছে, হ্যাঁ, এইটা যেমন ভাবে অর্থহীন, সেই রকম ভাবে অর্থহীন নয়। তো এই এই সমস্যা সমাধান করতে গিয়ে মাইনং যেটা বলেছিলেন যে এই ধরনের সাবসিস্টেন্সকে স্বীকার করেন, ফ্রেগে সরি রাসেল তার প্রথমের দিকের রচনায় তিনিও অলমোস্ট এইরকম একটা আইডিয়াল একটা অবজেক্ট গুলোকে স্বীকার করেছিলেন। আইডিয়ালিজমের দ্বারা প্রভাবিত হয়ে তিনি এই ধরনের ইন্টেনশনাল অবজেক্টের অস্তিত্বকে স্বীকার করেছেন। পরবর্তীকালে তিনি মুরের সংস্পর্শে এসে তার আইডিয়ালিজম প্রত্যাখ্যান করেন, এবং আইডিয়ালিজম প্রত্যাখ্যান করে নতুন ধরনের রিয়েলিজমকে স্বীকার করেন, এবং তার যে ওই যে ওকামস রেজার, ওকামস প্রিন্সিপাল, হ্যাঁ, সেইটাকে স্বীকার করেন। যে ওকামস প্রিন্সিপালের মূল বক্তব্য হচ্ছে যে আমরা কোন একটি, আমরা যদি আমরা খুব নন ইনফরমালি বলি বোঝার চেষ্টা করি, যে কোনো এন্টিটিকে আমরা স্বীকার না করেও যদি কোন একটি সমস্যার সমাধান করতে পারি, কোন একটি তত্ত্বের ব্যাখ্যা দিতে পারি, হ্যাঁ, বা কোনো তত্ত্বকে অতিরিক্তভাবে স্বীকার না করেও যদি আমরা কোনো সমস্যার সমাধান করতে পারি, তাহলে সেই তত্ত্বটি, সেই এন্টিটিটি বর্জনীয় হবে। এটাই হচ্ছে ওকামস রেজারের বা ওকামস প্রিন্সিপালের মূল বক্তব্য। তো কোয়াইন কোয়াইন এই এই ওকামস রেজারকে বা ওকামস প্রিন্সিপালকে, উইলিয়াম অফ ওকাম একজন মিডিয়াভাল লজিসিয়ান ছিলেন, তিনি এই তত্ত্বের ল অফ পার্সিমনি তাকে তার দর্শনের, তার যুক্তিবিজ্ঞানের অন্যতম তত্ত্ব হিসেবে গ্রহণ করেন, থিওরি হিসেবে গ্রহণ করেন, প্রিন্সিপাল হিসেবে গ্রহণ করেন, যেটাকে আমরা অনেক সময় ভারতীয় দর্শনের লাঘব নীতি বলে থাকি। তো সেই লাঘব নীতিটাকে এখানে তিনি ব্যবহার করেছেন। কোয়াইন সেটাকে খুব সুন্দর করে উল্লেখ করেছিলেন। যাই হোক,
যে অন্টোলজি নিয়ে এইরকম ডিফারেন্ট আনসার পেতে পারি, যেমন একটা পেলাম যে যে নন এক্সিস্টেন্ট এন্টিটি, অর্থাৎ ফিকশনাল অবজেক্ট, যে অবজেক্টগুলো আমরা ফিকশনে পেয়ে থাকি, যেমন পেগাসাস, মারমেড, এগুলোর এগুলোর একটা অস্তিত্ব আমাদের স্বীকার করে নিতে হবে। আবার কেউ কেউ বলে থাকেন যে যেমন ইউনিভার্সালস, হ্যাঁ, ইউনিভার্সালস মানে যেমন রেডনেস, হিউম্যানিটি, এই যে আমি বললাম যে দিস বল ইজ রেড, এই যে ইজ রেড, এটা তো একটা মানে দিস বল ইজ রেড, দিস দিস টি শার্ট ইজ রেড, দ্যাট পেন ইজ রেড, এই যে ইজ রেড সব জায়গায় বলছি, তাহলে এটা একটা কোনো এরকম সামান্য ধারণাকে নির্দেশ করে, তাহলে এরকম সামান্য ধারণাগুলিকেও স্বীকার করতে হবে। হ্যাঁ, এই আর তাহলে আরেক দল দার্শনিক এরকম সামান্য ধারণাগুলোকেও স্বীকার করে নিচ্ছেন তাদের অন্টোলজিতে। আরেক দল দার্শনিক আছেন যারা পসিবিলিয়া, অর্থাৎ পসিবল অবজেক্টকেও স্বীকার করে নিচ্ছেন। পসিবল অবজেক্ট বলতে মানে আমরা বলতে পারি যে যেমন ওই আহ, যেমন ওই আহ, আহ, যদি আমরা ওই রাসেলের দ্য দ্য প্রেজেন্ট কিং অফ ফ্রান্স ইজ বল্ড, এইরকম এইরকম ভাবে যে এই বচনের কথা ধরে নিই, তাহলে সেই রকম একটা পসিবল বল্ড ম্যান আছেন, হ্যাঁ, টেকো মানুষ আছেন, আহ, আহ, যিনি প্রেজেন্ট কিং, হ্যাঁ, এইরকম ভাবে আমরা বাক্যের অর্থ বিচার করবো। তো এইরকম পসিবিলিয়া, অর্থাৎ আনঅ্যাকচুয়ালাইজড পসিবল অবজেক্ট, হ্যাঁ, মানে তারা অন্টোলজিকে এইরকম দুটো ভাগে ভাগ করছেন। কিছু অবজেক্ট আছে যেগুলো অ্যাকচুয়ালাইজড পসিবল, আর কিছু অবজেক্ট আছে যেগুলো আনঅ্যাকচুয়ালাইজড কিন্তু পসিবল। হ্যাঁ, অর্থাৎ সেটা মানে যদি আমরা ওই ক্রিপকে প্রমুখদের, ইনফ্যাক্ট এই 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 ক্রিটিসিজমটা অ্যাকচুয়ালি ক্রিপকে প্রমুখদের উপরেও অ্যাপ্লিকেবল হয়, কার্নাপের উপরেও কিছুটা অ্যাপ্লিকেবল হয়, হ্যাঁ, কার্নাপ ক্রিপকে এদের থিওরিতে অ্যাপ্লিকেবল হয়, যারা পসিবল ওয়ার্ল্ড সিম্যান্টিক্স স্বীকার করেন, যে যেখানে একটা ওয়ার্ল্ড, আমরা যারা মোডাল লজিক করেছি সেখানে আমরা ওই পসিবল ওয়ার্ল্ড সিম্যান্টিক্সটা বুঝেছিলাম, যে যেখানে অ্যাকচুয়াল ওয়ার্ল্ডে যদি এ থাকে, বি থাকে, সি থাকে, হ্যাঁ, বা অ্যাকচুয়াল ওয়ার্ল্ডে যদি পি বচনটা সত্য হয়, হ্যাঁ, পসিবল ওয়ার্ল্ডে সেই পি বচনটা আবার মিথ্যা হতে পারে, আদার পসিবল ওয়ার্ল্ডে সেই বচনটা আবার মানে ওয়ার্ল্ড 1, ওয়ার্ল্ড 2, ওয়ার্ল্ড 3, ওয়ার্ল্ড 4, এইরকম পসিবল ওয়ার্ল্ডের কথা বলা হচ্ছে, যেখানে প্রত্যেকটা ওয়ার্ল্ডে প্রত্যেকটা অবজেক্টের একটা পোটেন্সিয়াল পসিবিলিটি, অন্যরকম কিছু হওয়ার সম্ভাবনা সেখানে থাকতে পারে। তো এইরকম পসিবল ওয়ার্ল্ড যারা স্বীকার করেন, সেখানে বলা হচ্ছে যে অ্যাকচুয়াল ওয়ার্ল্ডে অ্যাকচুয়ালাইজড পসিবল এন্টিটি রয়েছে, আর নন অ্যাকচুয়াল যে পসিবল ওয়ার্ল্ড, সেখানে নন অ্যাকচুয়ালাইজ পসিবল এন্টিটিস গুলো রয়েছে। হ্যাঁ, যেমন ধরা যাক যে সাপোজ আমি আমার মানে এসএবি ইজ নট 6 ফিট টল, হ্যাঁ, কিন্তু ইট ইট ক্যান বি পসিবল, ইট কুড বি পসিবল, এটা পসিবল হতে পারতো। এই যে পসিবল হতে পারতো, তার মানে দেয়ার মে বি এ ওয়ার্ল্ড, অর দেয়ার মে বি এ পসিবল ওয়ার্ল্ড, যেখানে আমরা পসিবিলিটিটাকে ধরে নিতে পারি সেখানে এসএবি 6 ফিট টল, এবং সেখানে হয়তো আমার নামটাই অন্য কিছু হতো, বা যদি নামটাও মানে ক্রিপকে অ্যাকচুয়ালি কজাল থিওরি অফ মিনিং মেনে নিলে নামটা সেখানে একই থেকে গেলেও তার পসিবিলিটিটা আলাদা হচ্ছে। তো সেখানে আমার অ্যাট্রিবিউটস গুলো আলাদা আলাদা রকমেরও হতে পারতো। হ্যাঁ, এবং এখন আমি যেমন এখানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বলতে পারি না, সেই পসিবল ওয়ার্ল্ডে আমি ফ্রেঞ্চ স্পিকারও হতে পারতাম। তো এই যে পসিবল আনঅ্যাকচুয়ালাইজ পসিবল ওয়ার্ল্ডকে বা পসিবল অবজেক্ট গুলোকে, সেইগুলোকে আমরা বলতে পারি পসিবিলিয়া। এই পসিবিলিয়ার ধারণা কোনো কোনো দার্শনিক স্বীকার করেছেন। তারা তাদের অন্টোলজিতে এরকম পসিবল অবজেক্ট গুলোকে স্বীকার করেন। কোয়াইন দেখাতে চান যে একটা ক্লিয়ার লজিক্যাল ক্রাইটেরিয়া দেওয়া, যে ক্রাইটেরিয়ার সাহায্যে আমরা ডিটারমাইন করতে পারি যে হোয়াট থিওরি হোয়াট থিওরি সেজ দেয়ার ইজ, যে থিওরি আমাদের বলে দেবে যে এই এই জিনিসগুলো আমরা আছে বলে স্বীকার করে নিতে পারি, সেই ক্রাইটেরিয়াটা প্রদান করা।
প্রবলেম অফ নন এক্সিস্টেন্ট এন্টিটিজ নিয়ে আমরা বললাম, সেখানে তিনি ম্যাকেক্স আর ওয়াইম্যানের কথা বলেছেন, দুই ধরনের, দুই ক্যাম্পের দুই দার্শনিক, এবং তার অপোজিটে তিনি নিজেকে রেখেছেন। ম্যাকেক্স ওয়াইম্যানের সমস্যা, তারা কি বলছেন যে পেগাসাস ওয়্যার নট, ইফ পেগাসাস ওয়্যার নট, যদি পেগাসাস যদি না থেকে থাকতো তাহলে আমরা পেগাসাস সম্বন্ধে কোনো মিনিংফুল বাক্য ব্যবহার করতে পারতাম না। সো কেউ কেউ বলবেন যে এই তাই পেগাসাসকে আনঅ্যাকচুয়ালাইজড পসিবল বলতে হবে। হ্যাঁ, কোন একটি পসিবল ওয়ার্ল্ড আছে যেখানে আমরা এরকম কল্পনা করতে পারি এরকম একটি আনঅ্যাকচুয়ালাইজড পসিবল অবজেক্ট রয়েছে। সো দিস ইজ এ পেগাসাস ইজ এ কাইন্ড অফ আনঅ্যাকচুয়ালাইজড পসিবল অবজেক্ট। therefore Pegasus has some kind of being, or যেটাকে আমরা বললাম subsistence or existence, some kind of existence, it is not actual, but it is possible. যেমন আমরা বলতে পারি যে যদি আমরা যখন আমরা বাক্য একটা প্রয়োগ করি, Pegasus is not actual, এই বাক্যটাকে যদি আমরা বলি, এই ক্ষেত্রে is not actualটা এটা হলো এইরকম একটা প্রেডিকেট যেখানে is not read, এইরকম আমরা একটা মানে ইজ নট অ্যাকচুয়ালটাকে যেমন একটা ইজ নট রেডটা যেমন একটা প্রেডিকেট হিসেবে ব্যবহার করতে পারি, সেমন ইজ নট অ্যাকচুয়াল এটাকে আমরা এরকম একটা প্রেডিকেট হিসেবে, ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিকে প্রেডিকেট হিসেবে দেখাতে পারি। তো এদের কাছে, এইসব দার্শনিকদের কাছে মিনিং আর নেমিংটা এক হয়ে যাচ্ছে। মিনিং আর নেমিং কিভাবে এক হচ্ছে, যে যেটাকে আমরা নেম অর্থাৎ ওয়ার্ড দিয়ে বোঝাতে পারি, হ্যাঁ, তার একটা করে এইরকম মিনিং থাকতে হবে। আর অর্থাৎ যেটার মিনিং আছে, অন্যভাবে বলতে গেলে যেটার মিনিং আছে সেটা কোনো না কোনো ভাবে এইরকম একটা প্রপার নেমকে বুঝিয়ে থাকে এবং সেই ধরনের কিছু অবজেক্টকে থাকতে হবে। হ্যাঁ, তো এরা মিনিং আর নেমিংকে ইকুয়াল করে রাখে। হ্যাঁ, মানে নেম, প্রপার নেম আর মিনিং এই ধরনের কি বলা যায়, তারা একটা ইকুয়ালিটি বা মিনিং ইজ ইকুয়াল টু নেমিং, এইভাবে তারা দেখানোর চেষ্টা করে। এবং তার ফলে কি হচ্ছে, এক্সিস্টেন্সকে তারা অ্যাট্রিবিউট হিসেবে দেখিয়ে দিচ্ছেন। এই যে ইজ নট অ্যাকচুয়াল, ইজ অ্যাকচুয়াল, হ্যাঁ, ইজ অ্যাকচুয়ালটাও এইরকম ভাবে প্রেডিকেট হিসেবে তারা ব্যবহার করছে। হ্যাঁ, কোয়াইন এখানে যেটা বললেন, কোয়াইনের মূল বক্তব্য হচ্ছে যে এখানে যে একটা সমস্যা হবে, আইডেন্টিটি বিষয়ক সমস্যা। আইডেন্টিটি বিষয়ক সমস্যা কি, কোয়াইন এখানে তার আরেকটি বিখ্যাত স্লোগান এখানে আমরা উল্লেখ করতে পারি, নো এন্টিটি উইদাউট আইডেন্টিটি। তার মানে কোনো কিছুকে যদি আমরা শনাক্ত না করতে পারি, আইডেন্টিফাই না করতে পারি, ডিস্টিংক্ট হিসাবে আইডেন্টিফাই না করতে পারি, অন্য কিছু থেকে ডিস্টিংক্ট হিসাবে আইডেন্টিফাই যদি না করতে পারি, তাহলে তার এন্টিটি, তার বিইংকে আমরা স্বীকার করে নেব না। তিনি যেমন বলছেন যে তার কোয়াইনের ওই যে অন হোয়াট দেয়ার ইজ যে গ্রন্থটা আমরা দিয়েছি, সেখানে পেজ 4-তে তিনি একটা জায়গায় বলছেন, টেক ফর ইনস্ট্যান্স দ্য পসিবল ফ্যাট ম্যান ইন দ্যাট ডোরওয়ে। হ্যাঁ, দরজার সামনে একজন পসিবল ফ্যাট ম্যান দাঁড়িয়ে আছে, দ্য পসিবল বল্ড ম্যান ইন দ্যাট ডোরওয়ে। হ্যাঁ, তাহলে আবার ধরা যাক যে একজন পসিবল অ্যান্ড এগেইন দ্য পসিবল বল্ড ম্যান ইন দ্যাট ডোরওয়ে। আর দে দ্য সেম পসিবল ম্যান, হ্যাঁ, অর টু পসিবল ম্যান? হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে দুজন পসিবল ম্যান আছে, একটা পসিবল ম্যান, ধরা যাক যে ডোরওয়েতে দুজন পসিবল ম্যান দাঁড়িয়েছেন, একটা হচ্ছে বল্ড ম্যান আর একটা হচ্ছে ফ্যাট ম্যান। এখন প্রশ্ন হচ্ছে যে তারা কি দুজনে একই পসিবল ম্যান হবে, নাকি দুটো আলাদা আলাদা পসিবল ম্যান হবে? হ্যাঁ, এইটা কেমন করে ডিসাইড করতে পারবো? লজিক্যাল প্রশ্নটা আপনারা বোঝার চেষ্টা করুন, যে যখন দুজন পসিবল হচ্ছে, দুজনকে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো না, যে তাদের যে ডিস্টিংক্ট ভাবে তাদেরকে আমরা শনাক্ত করতে পারবো না, যে এই কারণে এই পসিবিলিটি থেকে এই পসিবিলিটিকে আমরা আলাদা করতে পারি। সিন্স এভরিথিং ইজ at level of possibility, there is no real mark or there is no real criteria by which we can distinct one possible from another possible. হ্যাঁ, তো সেই জন্য
দুটো পসিবিলিকেই আমরা কোনোটাকেই ডিস্টিংক্ট হিসেবে দেখাতে পারবো না। ইনফ্যাক্ট পসিবিলিয়ার মধ্যে যা যা কিছু পসিবল সব তাদের কোনোটাকেই একটাকে মানে কোনো একটিকে অপরাপর থেকে আলাদা করার কোনো ক্রাইটেরিয়া আমাদের কাছে থাকে না, যৌক্তিক কোনো ক্রাইটেরিয়া, নির্দিষ্ট কোনো মানদণ্ড আমাদের কাছে থাকে না। তিনি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেন ওই পেজ 4-তে, হাউ মেনি পসিবল মেন আর দেয়ার ইন দ্য ডোর। হ্যাঁ, সেই প্রশ্নটাকে আবার তিনি রিফ্রেজ করছেন। এখানে আমরা কতজন ম্যানকে স্বীকার করব? হ্যাঁ, আর দেয়ার মোর পসিবল দেন ওয়ান্স দেন ফ্যাট ওয়ান্স, থিন ওয়ান্স দেন ফ্যাট ওয়ান্স, হাউ মেনি অফ দেম আর অ্যালাইক। তাদের মধ্যে কতজন একরকম, কতজন আলাদা। এই যে আইডেন্টিফিকেশন মানে ডিসক্রিমিনেশন বা ওই যে তাদেরকে আমরা যে ডিসক্রিমিনেট করব, আলাদা করব, ইন্ডিভিজুয়েশন, এই ইন্ডিভিজুয়েশন করার কিন্তু কোন রকম কোনো ক্রাইটেরিয়া আমাদের কাছে থাকে না। আনঅ্যাকচুয়ালিজ পসিবলের ধারণার মধ্যে ধারণাগুলির মধ্যে কোন রকম আইডেন্টিটি বা ওই ইন্ডিভিজুয়েশনের কোনো ক্রাইটেরিয়া আমাদের থাকে না। কোয়াইন যেটাকে বলছেন যে what sense can be found in taking of entities which cannot meaningfully which cannot meaningfully be said to be identical with themselves and distinct from one another. এইখানে আমরা কি কোন মিনিং, কোনটা দিয়ে আমরা মিনিংফুলি এদেরকে একটা থেকে আরেকটাকে ডিস্টিং করব, এবং একটা যে নিজের সাথে আইডেন্টিক্যাল সেইটাকে কেমন করে আমরা কিভাবে এস্টাবলিশ করবো সেটার কোনো কিন্তু ব্যাখ্যা আমরা পাই না। মিনিং এবং নেমিং এর মধ্যে যে আইডেন্টিফিকেশন, গুলিয়ে ফেলা, কনফিউশন এসেছে, এই দার্শনিকেরা করেছেন। ম্যাকেক্স এবং ওয়াইম্যান যে চিন্তা ভাবনাটা দিয়েছেন সেখানে মিনিং আর নেমিং কিভাবে গুলিয়ে ফেলেছেন, যে অন্টোলজিতে দ্য ফ্যালাসি অফ ইকুয়েটিং মিনিং অ্যান্ড নেমিং, এই আপত্তিটা তিনি করেছেন। এটা একটা ফ্যালাসি। মিনিং এবং নেমিংকে তিনি বলছেন যে যখন এক করে ফেলি সেটা এক ধরনের একটা ফ্যালাসি। ইফ যদি মানে এখানে ধরা হয় যে ইফ এ সিঙ্গুলার টার্ম ইজ মিনিংফুলি ইউজড ইট মাস্ট নেম সামথিং। এটাই হচ্ছে মানে এটাই হচ্ছে ওই তার যে পূর্বপক্ষী দার্শনিকদের বক্তব্য। তাহলে কোন একটা সিঙ্গুলার টার্ম যদি আমরা মিনিং আছে এটা দাবি করি, তাহলে সেটা কোনো কিছুর নাম হতে হবে, প্রপার নেম হতে হবে। এইটা মিনিং আর নেমিং কে গুলিয়ে ফেলার এইটা একটা ফল। এইটা এই যে সমস্যাগুলি, এই যে যেমন দ্য পেগাসাস মাস্ট নেম সামথিং টু বি মিনিংফুল। পেগাসাস এই শব্দটিকে মিনিংফুল হতে গেলে অবশ্যই এটাকে একটা নাম বলে কনসিডার করতে হবে। এই যে সমস্যাগুলি দূর করার জন্য তিনি রাসেলের ডেফিনিট ডেসক্রিপশন তত্ত্বটিকে গ্রহণ করেছিলেন। রাসেলের ডেফিনিট ডেসক্রিপশন তত্ত্বটিকে আমরা যদি মনে করার চেষ্টা করি, সেখানে দেখব যে সেখানে তিনি কিভাবে ওই যে আমরা দ্য প্রেজেন্ট কিং অফ ফ্রান্স বা দ্য মারমেড, দ্য পেগাসাস, হ্যাঁ, এইটাকে কিভাবে ব্যাখ্যা করেছিলেন আমি জাস্ট একটু রিকল করব। যে ওইটাকে যদি নিই যে দ্য মারমেড ইজ বিউটিফুল, হ্যাঁ, বা দ্য পেগাসাস ক্যান ফ্লাই, এই বাক্যটাকে এরকম একটা বাক্য যদি দ্য পেগাসাস ক্যান ফ্লাই, এখানে ওই ম্যাকেক্স বা ওয়াইম্যান যারা বলবেন তারা বলবেন যে এই যে পেগাসাস এইটা একটা নামকে বোঝাচ্ছে, না হলে এটার কোনো মিনিং থাকবে না। এটার যদি মিনিং না থাকে তাহলে পেগাসাস ক্যান ফ্লাই এই বাক্যটা মিনিংফুলি আমরা বুঝতে পারবো না, এর মিনিং কগনিশন কিভাবে হচ্ছে তার ব্যাখ্যা আমরা দিতে পারবো না। তো সেখানে রাসেল যে ব্যাখ্যাটা দিয়েছিলেন তার থিওরি অফ ডেফিনিট ডেসক্রিপশন, সেলিব্রেটেড থিওরি অফ ডেফিনিট ডেসক্রিপশন, কি বললেন যে এই যে দা পেগাসাস, দা মারমেড, দা প্রেজেন্ট কিং অফ ফ্রান্স, দা ফাস্টেস্ট রানার অফ দ্য ওয়ার্ল্ড, দা হাইয়েস্ট মাউন্টেন অফ দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, এই যে দা সো অ্যান্ড সো আকারে যত ফ্রেজ আছে, এইগুলো প্রপার নেমের মতো বলে মনে হলেও আসলে এগুলি প্রপার নেম নয়।
আর এগুলি যেহেতু প্রপার নেম নয়, তাই দ্য মারমেড ইজ বিউটিফুল, দ্য পেগাসাস ক্যান ফ্লাই, দ্য প্রেজেন্ট কিং অফ ফ্রান্স ইজ বল্ড, এই বাক্যগুলি কেউই ক্যাটেগরিক্যাল বাক্য নয়, যেখানে দা সো অ্যান্ড সো আকারের যে ফ্রেজ রয়েছে সেটা সাবজেক্ট, এবং ইজ সাচ অ্যান্ড সাচ এই যে আকারের ফ্রেজটা রয়েছে সেটা প্রেডিকেট। এইরকম ভাবে একটা সাবজেক্ট প্রেডিকেট, মানে গ্রামাটিক্যালি যেমন ভাবে আমরা ভাগ করে সাবজেক্ট প্রেডিকেট পাই, লজিক্যালি অ্যানালিসিস করলে এরকম একটা ক্যাটেগরিক্যাল বাক্য আমরা পাবো না। ইনফ্যাক্ট দে আর নট ইন ক্যাটেগরিক্যাল ফর্ম, যেখানে দা সো অ্যান্ড সোটা সাবজেক্ট এবং ইজ সো অ্যান্ড সাচ অ্যান্ড সাচটা হচ্ছে প্রেডিকেট। মানে দা প্রেজেন্ট কিং অফ ফ্রান্স ইজ বল্ড, তাহলে দা প্রেজেন্ট কিং অফ ফ্রান্স এটা সাবজেক্ট, আর ইজ বল্ড এটা প্রেডিকেট। বা দা মারমেড ইজ বিউটিফুল, এখানে দা মারমেডটা সাবজেক্ট, ইজ বিউটিফুলটা প্রেডিকেট। এইরকম ভাবে কিন্তু এই কোন বাক্যগুলোই কিন্তু সাবজেক্ট প্রেডিকেট ফর্মে নেই। এবং যেখানে দা সো অ্যান্ড সো ফ্রেজগুলো, দা মারমেড, দা বিউটিফুল, সরি দা পেগাসাস, দা রাউন্ড স্কোয়ার, আর যত এরকম নন এক্সিস্টেন্ট এন্টিটি রয়েছে এগুলো কেউ প্রপার নেম নয়। ইনফ্যাক্ট নন এক্সিস্টেন্ট এন্টিটি, দা সো অ্যান্ড সো আকারের যে ফ্রেজগুলো রয়েছে এগুলো কেউ প্রপার নেম নয়। এখন এগুলো প্রপার নেমের রাসেলের থিওরিটা যদি আমরা মনে করি, সেখানে আমরা পড়েছিলাম যে এগুলো প্রপার নেমের মতো মনে হয় কেন, গুলিয়ে ফেলি কেন, যে এইগুলোর মধ্যে, এটার মধ্যে একটা ইউনিকনেস রয়েছে, মানে ইট ইট অ্যাপ্লাইজ বা ইট ডেসক্রাইব সাম ইউনিক অবজেক্টস। হ্যাঁ, এটা ডেসক্রাইব করে, একটা ইউনিক অবজেক্টকে ডেসক্রাইব করে। এবং এই ডেসক্রিপশনটা যখন বলছি দা প্রেজেন্ট কিং অফ ফ্রান্স ইজ বল্ড, তখন দা প্রেজেন্ট কিং বলতে ঠিক একজনকেই বোঝে, একের বেশি কাউকে বোঝাই না। ইনফ্যাক্ট মাথায় রাখতে হবে এখানে দা কথাটাকে সিঙ্গুলার সেন্সে ব্যবহার করেছে, নট ইন দা প্লুরাল সেন্স। আমরা ফ্রেগে পড়ার সময় পড়েছিলাম যেখানে যেখানে ফ্রেগে উল্লেখ করছেন দা সিঙ্গুলার সেন্স, মানে এই যে ডেফিনিট আর্টিকেলের সিঙ্গুলার সেন্স আর প্লুরাল সেন্সের মধ্যে পার্থক্য। যেমন আমি যদি বলি যে দা হোয়েল ইজ এ ম্যামল, এখানে দা হোয়েলটা কিন্তু, দা কথাটা কিন্তু সিঙ্গুলার সেন্সে ব্যবহার হয়নি। দা হোয়েল বলতে একটা হোয়েল, মানে পার্টিকুলার কোন একটা হোয়েলকে ম্যামল বলা হচ্ছে তা কিন্তু নাই, হোল হোয়েল ক্লাস, তার মধ্যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকেই ম্যামল বলা হচ্ছে। এখানে দায়ের কিন্তু প্লুরাল সেন্সে ব্যবহার হচ্ছে। তো দা যখন সিঙ্গুলার সেন্সে ব্যবহার করা হয়, মানে যেটাকে আমরা টি, টা ইত্যাদি দিয়ে বাংলা করে থাকি, তো সেই যে দায়ের যে সেই সেন্সটা, সেখানে একটা ইউনিকনেস, ইউনিক একটা ইন্ডিভিজুয়ালকে ডেসক্রাইব করে। কিন্তু সেটা মানে এই এই জায়গায়ই প্রপার নেমের মধ্যে মিল রয়েছে। যেমন প্রপার নেম আমরা জানি, প্রপার নেম, দ্য মিনিং অফ দ্য নেম ইজ দ্য অবজেক্ট ইট ডিনোটস। হ্যাঁ, তাহলে মিনিং, প্রপার নেম সবসময় একটা অবজেক্টকেই ডিনোট করে থাকে। অন্তত আমি ফ্রেগে, রাসেল, উইটগেনস্টাইনের থিওরিতে যদি আটকে থাকি, তারপরের দিকে আমি যাচ্ছি না। হ্যাঁ, তো এই এই প্রপার নেমের মিনিংটা হচ্ছে ওই একটা অবজেক্ট, এবং প্রপার নেম সর্বদা ওই একটা অবজেক্টকেই নির্দেশ করবে। তাহলে প্রপার নেম যেমন ঠিক একটা অবজেক্টকে নির্দেশ করে, ডেফিনিট ডেসক্রিপশন সেরকম একটা অবজেক্টকেই ডেসক্রাইব করে। মানে ইট ক্যান বি ট্রু, ইট ক্যান বি ট্রুলি অ্যাপ্লিকেবল টু অনলি ওয়ান অবজেক্ট। হ্যাঁ, এই বা ইট ক্যান বি ডেসক্রাইব অনলি ওয়ান অবজেক্ট। হ্যাঁ, ডেফিনিট ডেসক্রিপশনের ক্ষেত্রে। তো এইগুলোকে তিনি ডেসক্রিপটিভ ফ্রেজ বলছেন, এবং যেহেতু এর আগে একটা করে ডেফিনিট আর্টিকেল আছে, একটি ডেফিনিট আর্টিকেল আছে, তাই এই ধরনের ডেসক্রিপশনকে তিনি ডেফিনিট ডেসক্রিপশন বলছেন, দা সো অ্যান্ড সো। এখন এই দা সো অ্যান্ড সো ইজ সাচ অ্যান্ড সাচ, এই ধরনের বাক্যগুলো, দা মারমেড ইজ বিউটিফুল, দা প্রেজেন্ট কিং অফ ফ্রান্স ইজ বল্ড, দা অথর অফ গীতাঞ্জলি ইজ রবীন্দ্রনাথ, এই যে আকারের বাক্যগুলি, এখানে যে দা সো অ্যান্ড সো ইজ সাচ অ্যান্ড সাচ, এই যে ফর্মটা আমরা বলছি, এইখানে দা সো অ্যান্ড সো কে তিনি ডেফিনিট ডেসক্রিপশন বললেন, এবং ডেফিনিট ডেসক্রিপশন গুলো প্রপার নেম নয়, তার একটি কমপ্লেক্স যুক্তিও তিনি উপস্থাপন করেছেন। সেই যুক্তি আমি আগে আলোচনা করেছি, সেই যুক্তিতে আমরা যাচ্ছি না। আমি চাচ্ছি যে এটা প্রপার নেম নয়, এটা তিনি ঘোষণা করলেন, যুক্তি দিয়ে বুঝিয়ে দিলেন। এবার তিনি ব্যাখ্যাটা কিভাবে, যদি এটা প্রপার নেম না হয় তাহলে এটা কি, এটাকে তিনি বলছেন যে ইট ইজ নট অ্যান এসেন্সিয়াল পার্ট অফ সেন্টেন্স। যদি প্রপার নেম হতো তাহলে সেটাকে এসেন্সিয়াল পার্ট হতো, সেটাকে আমরা এলিমিনেট করতে পারতাম না। হ্যাঁ, মানে এটাকে যদি ডিকম্পোজ করি, সেন্টেন্সটাকে ডিকম্পোজ করি, অ্যানালিসিস করি, তাহলে যে পার্টগুলো একেবারে ইনএলিমিনেবল, যেটাকে আমরা এলিমিনেট করতে পারি না, সেগুলো থেকেই যাবে। কিন্তু প্রপার অ্যানালিসিস করার পরে দেখা যাবে যে দা সো অ্যান্ড সো এই ফ্রেজটা কিন্তু এলিমিনেবল, এটাকে আমরা সরিয়ে দিয়ে তার জায়গায় লজিক্যালি অন্য ধরনের এক্সপ্রেশনকে আমরা সেখানে ব্যবহার করতে পারি। তো
দা প্রেজেন্ট কিং অফ ফ্রান্স ইজ বল্ড এই বাক্যটাকে যদি ধরি, বা দা মারমেড ইজ বিউটিফুল এই বাক্যটাকে যদি ধরি, এই ধরনের বাক্যগুলোকে সেখানে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন যে দেয়ার ইজ অ্যাট লিস্ট ওয়ান এক্স সাচ দ্যাট এক্স ইজ সো অ্যান্ড সো, মানে এক্স রেঞ্জ ফ্রান্স নাও বা এক্স ইজ মারমেড এরকম করে বলে দিতে পারি। মারমেডের ক্ষেত্রে দা মারমেড ইজ বিউটিফুল এটাকে যদি, তাহলে অন্তত একটি অবজেক্ট থাকবে, অন্তত একটি এক্স থাকবে যে এক্সটা মারমেড, হ্যাঁ, এবং সর্বাধিক একটাই অবজেক্ট থাকবে যেটাকে মারমেড বলা হবে, এবং যেটাকে মারমেড বলা হচ্ছে এই এক্স ইজ এ মারমেড এইটা যেটা বলা হচ্ছে সেটা বিউটিফুল হবে। হ্যাঁ, তো এইভাবে তিনি একটা ব্যাখ্যা দিয়েছিলেন তার তার ডেফিনিট ডিসক্রিপশন থিওরিতে। কোয়াইন এই ব্যাখ্যাটাকেই তিনি আরো বেশি এক্সটেন্ড করলেন। হ্যাঁ, এবং পেগাসাস সংক্রান্ত যে বাক্য, ধরা যাক যে পেগাসাস ডাজ নট এক্সিস্ট, হ্যাঁ, পেগাসাস ইজ নট, এই ধরনের যে বাক্যগুলোকে এইগুলোকে কেমন করে আমরা অ্যানালিসিস করব, হ্যাঁ, এগুলোকে কেমন করে আমরা মিনিংফুল দেখাতে যাব, সেইটা ব্যাখ্যা করতে গিয়ে তিনি পেগাসাসটাকে যদি আমরা সরিয়ে দিই, দ্য উইংড হর্স ক্যাপচার্ড বাই বেলেরোফোন, হ্যাঁ, there is no x such that x is a winged horse captured by বেলেরোফোন। হ্যাঁ, মানে আমরা যদি ওই ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিকের নোটেশনস গুলোকে ব্যবহার করি, দেয়ার ইজ নো এক্স, দেয়ার ইজ নো এক্স টাকে আমরা দুভাবে বলতে পারি, ইট ইজ নট দ্যাট দেয়ার ইজ অ্যাটলিস্ট ওয়ান এক্স, হ্যাঁ, ইট ইজ নট দ্যাট মানে নেগেশন আগে রেখে এক্সিস্টেন্সিয়াল এক্স বসাতে পারি। হ্যাঁ, আমি আগের দিন বলেছিলাম যে উল্টো ই এর অর্থ হচ্ছে দেয়ার ইজ, হ্যাঁ, তারপরে যদি এক্স বসাই তাহলে দেয়ার ইজ অ্যাটলিস্ট ওয়ান এক্স, দেয়ার ইজ অ্যাটলিস্ট এইরকম মিনিং হবে, দেয়ার ইজ অ্যাটলিস্ট ওয়ান ওয়াই। তো তার আগে আমরা যখন দেয়ার ইজ নো এক্স, হ্যাঁ, এইটাকে আমরা এইভাবে বলতে পারি, ইট ইজ নট দ্যাট দেয়ার ইজ অ্যাটলিস্ট ওয়ান এক্স, এমন নয় যে অন্তত একটি এক্স আছে তার মানে কোনো এক্স নেই। অথবা এইভাবে বলতে পারি, হ্যাঁ, এক্স যাই হোক না কেন এমন নয় যে এক্স হলো উইংড হর্স ক্যাপচার্ড বাই বেলেরোফোন। তো এইরকম করে পেগাসাস ইজ নট বা পেগাসাস ডাজ নট এক্সিস্ট এই বাক্যটাকে আমরা কিন্তু পেগাসাস শব্দটাকে এলিমিনেট করে দিতে পারি। সেই ক্ষেত্রে আর পেগাসাসকে মিনিংফুল দেখাতে গেলে আমরা পেগাসাসের কোনো এইরকম কি বলা যায় কোনো এইরকম নেম হিসেবে তাকে গ্রহণ করার প্রয়োজন নেই। এইভাবে আমরা সিঙ্গুলার টার্মটাকে যদি সেগুলো সিঙ্গুলার টার্ম হয় সেগুলোকেও ডিসঅ্যাপিয়ার বা অ্যানালাইজ করে সেগুলোকে এলিমিনেট করতে পারি, সেগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, অ্যানালিসিসে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। এবং এই ক্ষেত্রে তিনি আরো 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 একটু এক ধাপ আগিয়ে গিয়ে রাসেলের থিওরিটাকে একটু এক ধাপ আগিয়ে তিনি নতুন ধরনের একটি ভার্ব, হ্যাঁ, একটা ক্রিয়েট মানে কয়েন করলেন। হ্যাঁ, হি কয়েন্ড এ ভার্ব পেগাসাইজেস। হ্যাঁ, তাহলে সেটা এক্স ইজ পেগাসাস, হ্যাঁ, এইটাকে এইভাবে না বলে তিনি আরো বললেন এটাকে আমরা আরো আমাদের ল্যাঙ্গুয়েজে আমরা এইরকম ভাবে ডিকম্পোজ করে দেখাতে পারি, এক্স পেগাসাইজেস। হ্যাঁ, তো এইখানটাই এক্স ইজ উইংড হর্স ক্যাপচার্ড বাই বেলেরোফোন, হ্যাঁ, এই জায়গাটাই যেমন আমরা এইভাবে বলতে পারি, তেমন আমরা there is no Pegasus বা এক্স পেগাসাস ইজ নট এই বাক্যটাকে যদি আমরা দেখি, এই বাক্যটাকে যদি দেখি, হ্যাঁ, বা পেগাসাস ডাজ নট এক্সিস্ট, হচ্ছে না। ড্র করা যাচ্ছে না। আপনারা দেখুন এই যে 1 নাম্বার বাক্যে বা 2 নাম্বার বাক্যে যেটা পেগাসাস ইজ নট, হ্যাঁ, এইটাকে বা পেগাসাস ডাজ নট এক্সিস্ট এইভাবেও বলতে পারি আমরা। এটাকে এক্স দেয়ার ইজ নো পেগাসাস এইরকম যদি বলতে চাই, এটাকে আমরা লজিকের ভাষায় মানে কোয়াইন যে নতুন ডিভাইসটা লজিক্যাল ডিভাইসটাকে ব্যবহার করতে চান সেটাকে তিনি এরকম ভাবে বলবেন, দেয়ার ইজ নো এক্স সাচ দ্যাট এক্স পেগাসাইজেস। হ্যাঁ, এইরকম ভাবে তিনি এই ধরনের জেনারেল টার্মকেও
সিঙ্গুলার টার্মকেও জেনারেল টার্মের মতো করে ব্যাখ্যা করে তিনি এইগুলোর এগুলো যে প্রপার নেম নয়, অর্থাৎ এগুলো কোনো এন্টিটিকে বোঝাই না, সেটাকে তিনি দেখাতে পারেন। তো কোয়াইনের কোয়াইনেরই এটা উক্তি। When a statement of being or non-being is analyzed, it ceases to contain any expression which even purports to name the alleged entity. হ্যাঁ, ওই যে নেমটা, এই অ্যালেজড এন্টিটির যে নেম, যেটাকে আমরা নেম বলছি, সেটাও কিন্তু এইরকম ভাবে আমরা এলিমিনেট করতে পারি, সেটাও থাকে না। প্রবলেম অফ ইউনিভার্সাল, যেটা যেটা ম্যাকেক্স যে আর্গুমেন্টটা দিয়েছিলেন, সেটাকে যদি আমরা দেখি, যে রেড হাউসেস, রেড রোজেস, রেড সানসেট, এই যে যতগুলো এক্স ইজ রেড, ওয়াই ইজ রেড, এ ইজ রেড, বি ইজ রেড, সি ইজ রেড, ডি ইজ রেড, হ্যাঁ, এইরকম যে যত রকমের বস্তুর ক্ষেত্রে বা যে যে বস্তুর ক্ষেত্রে আমরা রেড কথাটা প্রয়োগ করি, সব যুগেই তো একটা কিছু কমন রেডনেস তো রয়েছে। হ্যাঁ, তাহলে সেই রেডনেসটাকে আমরা স্বীকার করব না কেন? অর্থাৎ সেই ইউনিভার্সালকে আমাদের অন্টোলজির মধ্যে অ্যাকসেপ্ট করতে হবে। দেয়ারফর রেডনেস এক্সিস্ট, তার মানে হচ্ছে যে ইউনিভার্সাল এক্সিস্ট। হ্যাঁ, তার মানে তাদের যুক্তিটা এইরকম। যদি আমরা রেডনেস এর উদাহরণ দিই, রেড হাউসেস, দেয়ার আর রেড হাউসেস, রেড রোজেস, রেড সানসেটস, হ্যাঁ, দেয়ার মাস্ট বি সামথিং ইন কমন। হ্যাঁ, so that common thing is redness, therefore redness exists, therefore universal exist. এইটাই হচ্ছে ম্যাকেক্সের আর্গুমেন্টার মূল বক্তব্য। কোয়াইন বললেন যে we can say that some dogs are white without committing to doghood or whiteness. এই যে ডগনেস, হোয়াইটনেস, মানে গোত্ত, শ্বেতত্ব, যেগুলো যেগুলো আমরা ভারতীয় দর্শনে পাই, এই ধরনের যে সামান্য কি আমরা স্বীকার না করেও আমরা এই ধরনের বাক্যগুলিকে, সাম ডগস আর হোয়াইট, সাম ক্যাটস আর ব্ল্যাক, এই ধরনের বাক্যগুলোকে আমরা মানে জেনারেল টার্ম যে বৈশিষ্ট্যকে নির্দেশ করে থাকে, যে অ্যাট্রিবিউটকে নির্দেশ করে থাকে, সেই ধরনের অ্যাট্রিবিউটস এর রিয়াল এক্সিস্টেন্স বা সেই ধরনের ইউনিভার্সালস গুলোর রিয়াল এক্সিস্টেন্স স্বীকার না করেও আমরা ওই ধরনের জেনারেল টার্মকে মিনিংফুলি বা জেনারেল টার্ম কোনো বাক্যে মিনিংফুলি ব্যবহার করে সেই বাক্যটাকে মিনিংফুল দেখাতে পারে। দ্য প্রেডিকেট রেড ইজ ট্রু অফ ইন্ডিভিজুয়াল রেড থিংস। তাহলে প্রেডিকেট রেডটাকে ট্রু, হ্যাঁ, মানে অল, মানে সব ইন্ডিভিজুয়াল রেড থিংস এর ক্ষেত্রে এই রেড প্রেডিকেটটা ট্রুলি অ্যাপ্লিকেবল হয়। ইট ডাজন্ট নেম অ্যান এন্টিটি, এইটুকুই জাস্ট। হ্যাঁ, ইজ রেড, যদি এটাকে প্রেডিকেট বলি, ফ্রেগের ভাষায় যে এই যে আনস্যাচুরেটেড এক্সপ্রেশন গুলো, এই আনস্যাচুরেটেড এক্সপ্রেশন গুলো ইজ ট্রু অফ অল রেড থিংস, অল রেড ইন্ডিভিজুয়ালস। এইটুকুই জাস্ট। হ্যাঁ, এই ইজ রেডটা আলাদা করে কোনো এন্টিটি নয়, যেমন ফ্রেগে তার কনসেপ্ট গুলোকে এন্টিটি আলাদা করে ধরে নিয়েছিলেন। হ্যাঁ, কোয়াইন বলছেন যে এই 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 যে ল্যাঙ্গুয়েজের যে লিঙ্গুইস্টিক যে এক্সপ্রেশন, এই প্রেডিকেটটা ক্যান বি ট্রুলি অ্যাপ্লিকেবল, ট্রুলি অ্যাসক্রাইবড টু অল রেড থিংস। এইভাবে যদি আমরা ব্যাখ্যা করে নিই, তাহলে আমাদের আর অন্টোলজিক্যাল কমিটমেন্ট থাকছে না, মানে রেডের অনুষঙ্গী কোনো এন্টিটিকে স্বীকার করার আমাদের কোনো দায়ভার থাকছে না। হ্যাঁ, তো এইভাবে আমরা দায়ভারটাকে এড়িয়ে যেতে পারি যদি তার এইরকম প্রেডিকেট গুলো কোন কোন ক্ষেত্রে, কোন কোন ডোমেনের ক্ষেত্রে সত্য হচ্ছে, ডোমেনের কোন ডোমেনের ক্ষেত্রে সত্য হচ্ছে আর কোন ডোমেনের ক্ষেত্রে মিথ্যা হচ্ছে, এইভাবে যদি ব্যাখ্যা করে নিই, তাহলে আমাদের এই দায়ভারটা থাকছে না। অ্যাবস্ট্রাক্ট নাউন্স লাইক রেডনেস ক্যান বি প্যারাফ্রেজড অ্যাওয়ে। এইভাবে আমরা কিন্তু সেগুলোকে প্যারাফ্রেজড করে, এরকম লজিক্যাল ল্যাঙ্গুয়েজে প্যারাফ্রেজড করে, ওই যে কোনো ধরনের রেড, হ্যাঁ, যে কোনো প্রেডিকেটকে এইরকম ইজ ট্রু অফ অল দ্যাট সাচ থিংস, হ্যাঁ, অল সাচ থিংস, এইরকম ভাবে যদি প্যারাফ্রেজ করে নিই, তাহলে আর তার এইরকম রেডনেস বলে কোনো অ্যাবস্ট্রাক্ট এন্টিটি আমাদের স্বীকার করার দরকার হচ্ছে না।
তো এই যে এন্টিটি গুলো স্বীকার করে নিতে হচ্ছিল কেন? মিনিং আর নেমিং কে আমরা এক করে ধরেছিলাম। কোয়াইন বললেন যে মিনিং ইজ নট ইকুয়াল টু নেমিং। হ্যাঁ, এই লাস্ট এটা দেখুন যে মিনিং ইজ নট ইকুয়াল টু নেমিং, এটা কিন্তু কোয়াইন বারবার করে দেখাতে যাচ্ছেন। অন্টোলজিক্যাল কমিটমেন্টের যে ক্রাইটেরিয়াটা, সেটা যে রেভলিউশনারি আইডিয়াটা তিনি ছিলেন, টু বি ইজ টু বি ভ্যালু অফ এ ভেরিয়েবল। হ্যাঁ, এইটা এই এই তার যে স্লোগানটা, যেটা অলরেডি আমরা আলোচনা করেছি। আচ্ছা, সেখানে আমরা দেখলাম যে যেমন আমরা পেগাসাসের জন্য আমরা যেখানে আমরা ডেসক্রিপশন পাই না, যদি কোনোভাবে স্বাভাবিক এরকম ডেসক্রিপশন না পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা ওই আমরা একসময় এটিকে কৃত্রিম উপায়, যেমন করে কোয়াইন যে কৃত্রিম উপায় অবলম্বন করলেন, সেই কৃত্রিম উপায় সেটাকে আমরা এলিমিনেট করতে পারি। উই কুড হ্যাভ এভেলড আওয়ারসেলফ দ্য ফলোয়িং আর্টিফিশিয়াল ট্রিভিয়াল সিমিং ডিভাইস। হ্যাঁ, এইরকম ট্রিভিয়াল সিমিং ডিভাইস আমরা করতে পারি, যেটাকে যেটার সাহায্যে আমরা এক্স হাইপোথিসি আনঅ্যানালাইজেবল এগুলোকে একটা একটা ইরিডিউসিবল অ্যাট্রিবিউট অফ বিং পেগাসাস, সেটাকেও কিন্তু আমরা এরকম করতে পারি, ওই ক্রাইটেরিয়া দিয়ে আমরা অ্যানালিসিস করতে পারি। হ্যাঁ, তো সেটা তিনি দেখালেন যে পেগাসাইজেস, ইজ পেগাসাসের জায়গায় আমরা ইজ পেগাসাস অর পেগাসাইজেস এইভাবে ব্যবহার করতে পারি, যেটা ওই গ্রন্থের তিনি পেজ নাম্বার 7-8-এ তিনি উল্লেখ করেছেন। এখানে তিনি যে মূল পয়েন্টটা তিনি বলতে যাচ্ছেন, when a statement of being or non-being is analyzed by Russell's theory of description, কোয়াইন এটা তার এতেই বলেছেন। কোয়াইন এই পেজ নাম্বার 7-এ যদি আপনারা দেখেন, আমি পরে আবার আসবো, when statement of being is non-being is analyzed by Russell's theory of description, it ceases to contain any expression which even purports to name the alleged entity whose being is in question, so that the meaningfulness of the statement no longer can be thought to presuppose that there be such an entity. তাহলে আমরা যদি রাসেলিয়ান মডেল অফ অ্যানালিসিসটাকে গ্রহণ করি, তাহলে যেগুলোর বিইং নিয়ে আমাদের প্রশ্ন উঠছিল, যেগুলোর বিইং আমাদের কাছে আছে কিনা এই ধরনের প্রশ্ন উঠছিল, সেইগুলোকেও আমরা অ্যানালাইজ করে দিতে পারি, এবং অ্যানালিসিস করে আমি বাক্যটাকে, স্টেটমেন্টটাকে মিনিংফুল দেখতে পারি। হ্যাঁ, এবং সেই অ্যানালিসিস করার পরে সেখানে কিন্তু ওই যে এক্সপ্রেশনের বিইং নিয়ে প্রশ্ন উত্থাপিত হচ্ছিল, সমস্যা উত্থাপিত হচ্ছিল, সেই ধরনের এক্সপ্রেশনস গুলো আর থাকে না। হ্যাঁ, তো এইরকম ভাবে আমরা সেই এক্সপ্রেশন গুলো সরিয়ে দিতে পারি, এলিমিনেবল হয়। সুতরাং সেইগুলোর যে কোনো এন্টিটি আছে এটা স্বীকার করার কোনো প্রয়োজন নেই। ইউনিভার্সালের সমস্যাগুলোকেও তিনি এইভাবে ব্যাখ্যা করেন যে তিনি বলছেন, যা তার 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 লেখা থেকেই কোট করছি, পেজ নাম্বার 10, কোয়াইনের পেজ নাম্বার, ওই গ্রন্থের পেজ নাম্বার 10-এ, দ্য ওয়ার্ডস হাউসেস, রোজেস অ্যান্ড সানসেটস আর ট্রু অফ sundry individual entities which are houses and roses and sunsets, and the word red or red object is true of each sundry individual entities which are red houses, red roses and red sunset, but there is not in addition in any entity whatever, individual or otherwise, which is the name which is named by the word redness. তাহলে এই যে ইন্ডিভিজুয়াল, ডিস্টিংক্ট ইন্ডিভিজুয়াল গুলো ছাড়া আর কোনো আমরা রেডনেস কে পাই না, রেড ইন্ডিভিজুয়াল গুলো ছাড়া আমরা আলাদা করে কোনো রেডনেস কে পাই না, যেগুলোকে আমরা এরকম আইডেন্টিফাই করতে পারি। হ্যাঁ, এইভাবে তিনি জেনারেল টার্ম অর্থাৎ প্রেডিকেটিভ টার্ম গুলোকে
কিভাবে এলিমিনেট করা যায়, সেগুলোকে তার এন্টিটি স্বীকার না করেও কিভাবে আমরা তার ব্যাখ্যা দিতে পারি, মিনিংফুল ব্যাখ্যা দিতে পারি, সেটাকে তিনি দেখিয়েছেন। পেজ 11-এ ওই তার ঠিক পরের পেজে তিনি বলছেন, ইট ডাজ নট ফলো দ্যাট বিকজ এ জেনারেল টার্ম ইউজড প্রেডিকেটিভলি ইজ মিনিংফুল, its meaningfulness consists in serving as a name for an entity. হ্যাঁ, যেহেতু প্রেডিকেটিভ এক্সপ্রেশন গুলো মিনিংফুল, তার মানে এই নয় যে এর মিনিং আছে মানে এটা কোনো কিছুর নামকে বুঝিয়ে থাকে, যেমন করে কিছুটা হলেও ফ্রেগে দেখানোর চেষ্টা করেছিলেন। এইভাবে তিনি মিনিংকে এক ধরনের এন্টিটি হিসাবে যারা দেখাতে চেয়েছেন তাদের সেই সমস্যাটাকে তিনি সমাধান করলেন, মানে মিনিংকে তিনি আর এন্টিটি হিসাবে গ্রহণ করতে রাজি নন, বা তিনি যুক্তি দিয়ে দেখিয়ে দিলেন মিনিংকে এন্টিটি হিসাবে না স্বীকার করেও আমরা মিনিংফুলনেসের ব্যাখ্যা দিতে পারি। তিনি ওই পেজেতেই বলেছেন, আই ফিল নো রিলাক্টেন্স টুয়ার্ডস রিফিউজিং টু অ্যাডমিট মিনিংস, ফর আই ডু নট হেয়ার বাই ডিনাই দ্যাট ওয়ার্ডস অ্যান্ড স্টেটমেন্টস আর মিনিংফুল। হ্যাঁ, তো এই মিনিংসকে আলাদা করে স্বীকার করার কোনো প্রয়োজন নেই, কেননা যে মিনিং স্টেটমেন্টস গুলো মিনিংফুল তার জন্য মিনিংকে আলাদা করার স্বীকার করার প্রয়োজন নেই। দ্য ইউজফুল ওয়েজ in which people ordinarily talks or seem to talk about meanings boil down to two. দুটো ক্ষেত্রে সেটা চলে আসে, যেভাবে আমরা মিনিংকে ব্যাখ্যা করি দুটো তার পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট ফলো করে। The having of meanings which is significance and sameness of meaning or synonymy. হ্যাঁ, এই sameness of meaning, হ্যাঁ, এইটা এই হ্যাভিং মিনিং আর সেমনেস অফ মিনিং, হ্যাঁ, এই দুটোকেই তিনি বলতে যাচ্ছেন যে এই দুটো আমরা অর্ডিনারিলি গ্রহণ করে নিই, হ্যাঁ, তার ফলে এই ধরনের সমস্যা হয়ে যায়। দ্য এক্সট্রাঅর্ডিনারি ভ্যালু অফ স্পেশাল অ্যান্ড ইররিডিউসিবল ইন্টারমিডিয়ারি এন্টিটিস কল্ড মিনিংস ইজ ইউজুয়ালি ইলিউশনারি। তাহলে এই যে এই দুটোর মধ্যেই মিনিংটাকে আলাদা করে স্বীকার করে নেওয়া, একটা এক্সট্রাঅর্ডিনারি, একটা এক্সপ্লেনেটরি ভ্যালুজ অফ স্পেশাল ইররিডিউসিবল এন্টিটিস, হ্যাঁ, যে মিনিংটা স্বীকার না করে নিলে, মানে রেড এর মিনিং, হ্যাঁ, বা জেনারেল টার্মগুলোর মিনিং না স্বীকার করে নিলে তার একটা এক্সপ্লেনেটরি পাওয়ার আছে, যেগুলোর একটা মিনিং স্বীকার না করে নিলে বা এগুলো কিছু অবজেক্টকে স্বীকার না করে নিলে আমরা এর মিনিং ব্যাখ্যা করতে পারবো না, সেইটা কিন্তু একটা ইলিউশনারি কনসেপ্ট বা ইলিউশনারি থিওরি। এইভাবে তিনি ব্যাখ্যা করেছেন, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি, ট্রান্সলেট দ্য স্টেটমেন্টস। কি করব আমরা সেখানে, আমরা কি করব, স্টেটমেন্টটাকে প্রথমে ফার্স্ট অর্ডার লজিকের ওই যে নোটেশনস গুলো রয়েছে সেগুলোকে আমরা ট্রান্সলেট করব। ইউজ কোয়ান্টিফায়ার দেয়ার এক্সিস্ট অ্যান এক্স সাচ দ্যাট, বা দেয়ার ইজ অ্যাট লিস্ট ওয়ান এক্স সাচ দ্যাট, ইত্যাদি ইত্যাদি, উল্টো ইএক্স যেটা আমরা দেখছি 2 নম্বর বাক্যে দেখুন, অ্যান্ড ফর অল এক্স, ফর অল ভ্যালুজ অফ এক্স, এইভাবে আইদার ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার অর এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার সেগুলোকে সেখানে আমরা ব্যবহার করব। লুক অ্যাট what the bound variables range over. এই যে বাউন্ড ভেরিয়েবল ফ্রি ভেরিয়েবলের আলোচনা আমরা করেছিলাম। বাউন্ড ভেরিয়েবলের আমরা যদি বুঝি, একটা ভেরিয়েবলকে বাউন্ড বলা হবে যদি ওই ভেরিয়েবলটি ওই ভেরিয়েবলের দ্বারা গঠিত কোয়ান্টিফায়ারের স্কোপের মধ্যে আসে। তার মানে ভেরিয়েবলটা যে কোনো কোয়ান্টিফায়ার স্কোপের মধ্যে আসলে হবে না, ওই ভেরিয়েবলের দ্বারা গঠিত কোয়ান্টিফায়ার স্কোপের মধ্যে আসতে হবে, তবে সেই ভেরিয়েবলকে আমরা বাউন্ড বলবো। তার মানে এক্স ভেরিয়েবলকে বাউন্ড হতে গেলে এক্স ভেরিয়েবলের দ্বারা গঠিত কোয়ান্টিফায়ার, অর্থাৎ এই এক্সিস্টেন্সিয়াল এক্স বা ইউনিভার্সাল এক্স, এই যে 2 নম্বর বাক্যে উল্টো এক্স উল্টো কথাটা বলছি আপনাদের আইডেন্টিফাই করার জন্য, এই যে এক্সিস্টেন্সিয়াল এক্স এবং ইউনিভার্সাল এক্স, হ্যাঁ, এটা তো এক্স দ্বারা গঠিত কোয়ান্টিফায়ার। তাহলে এক্স দ্বারা গঠিত কোয়ান্টিফায়ারের স্কোপের মধ্যে কোন একটি এক্স দ্বারা গঠিত কোয়ান্টিফায়ার কোন একটি কোয়ান্টিফায়ারের স্কোপের মধ্যে যদি এক্স ভেরিয়েবল আসে, তবে সেই এক্স ভেরিয়েবলটি বাউন্ড হবে। হ্যাঁ, তাহলে এই যে বাউন্ড ভেরিয়েবলের রেঞ্জ কতটুকু, বলতে মানে তার যে মানে কোন ডিসকোর্সকে, কোন ডোমেনকে
এই বাউন্ড ভেরিয়েবলটা নির্দেশ করছে, সেই রেঞ্জটা আমাদের জেনে নিতে হবে। যেমন জেনে নিলেই আমরা কিন্তু এই অন্টোলজিটাকে আমরা এলিমিনেট করতে পারবো, মানে যেখানে ওই অন্টোলজিক্যাল কমিটমেন্টটাকে আমরা কিন্তু এড়িয়ে যেতে পারবো, বা আমাদের কোনো দায় থাকবে না যে কমিট করার। এটা আমাদের স্বীকার করতে হবে, এরকম কোনো দায় থাকবে না। যেমন স্টেটমেন্ট আমরা যে সাম ডগস আর হোয়াইট, এই বাক্যটাকে যদি নিই, যেমন আমরা করেছি এখানে, দেয়ার ইজ অ্যাট লিস্ট ওয়ান এক্স, হ্যাঁ, সাচ দ্যাট এক্স ইজ ডগ অ্যান্ড এক্স ইজ হোয়াইট। হ্যাঁ, হ্যাঁ, ডগস আর ইন্ডিভিজুয়ালস, হ্যাঁ, এইটা সাম স্পিসিস আর ক্রস ফার্টাইলস, এই বাক্যটাকে যদি নিই, হ্যাঁ, দেয়ার ইজ অ্যাট লিস্ট ওয়ান এক্স সাচ দ্যাট এক্স ইজ এ স্পিসিস অ্যান্ড এক্স ইজ ক্রস ফার্টাইলস, হ্যাঁ, মানে স্পেসিমেন্স, অ্যাবস্ট্রাক্ট এন্টিটিস, এইরকম করে আমরা ইন্ডিভিজুয়ালসকেও, ডগ ইন্ডিভিজুয়ালের সাহায্যে এবং অ্যাবস্ট্রাক্ট এন্টিটিসের সাহায্যে, এই যে ক্রস ফার্টাইল, এই যে অ্যাবস্ট্রাক্ট এন্টিটিকে আমরা আবার প্যারাফ্রেজ করে, হ্যাঁ, আমরা যেমন এক্স পেগাসাইসেস, ওই ক্যাটেগরিতে আমরা অ্যাবস্ট্রাক্ট এন্টিটিস গুলোকেও কিন্তু ইয়ে করতে পারি, এলিমিনেট করতে পারি। তো এইরকম এইরকম করার পরে আমরা অবজেক্ট হিসেবে যেগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে এক্স, এই ব্র্যাকেটের মধ্যে ডিএক্স, ডব্লিউএক্স এর, ডিএক্স এর এক্স, ডব্লিউএক্স এর এক্স, এইগুলোই আমরা পাচ্ছি। তাহলে রিয়ালিটিতে এগুলো রয়েছে। আর ডি, the predicate D, or the predicate dog is true of x, at least one x. The predicate is white is true of at least one x. So that's same x, আমরা বলতে পারি that's same x। আর একই রকম ভাবে এইখানে some species are cross fertile, হ্যাঁ, x মানে x is a species, হ্যাঁ, এই বা is a species is true of at least one x বা at least one individual, and that individual cross species বা is a cross species is also true of at least one x, that means that individual। এই যে x এর এই যে প্রেডিকেটটা আমরা বা ডগটাকে দিয়ে বোঝালে আরো বুঝতে সুবিধা হবে, কেমন করে আমরা ওই এই ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিকে ব্যবহার করে অন্টোলজিটাকে আমরা কমিয়ে দিতে পারছি, রিডিউস করতে পারছি। হ্যাঁ, শুধুমাত্র ইন্ডিভিজুয়াল অবজেক্ট স্বীকার করে নিলেই আমাদের হয়ে যাচ্ছে, এবং সেই ইন্ডিভিজুয়াল অবজেক্টের ক্ষেত্রে কোন কোন প্রেডিকেট ট্রু অ্যাপ্লিকেবল হবে, কোন কোন প্রেডিকেট ফলসলি অ্যাপ্লিকেবল হবে, সেটা দিয়েই আমরা উইদাউট কমিটিং দ্য অন্টোলজি, উইদাউট কমিটিং দ্য রিয়েলিটি অফ ইউনিভার্সালস, we can use meaningful predicates, we can ascribe predicates meaningful to an object, বা রেঞ্জ ওভার এ রেঞ্জ অফ ইন্ডিভিজুয়ালস or a set of individuals, এরকম ভাবে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। আচ্ছা, এই ক্রাইটেরিয়াটার what the criteria actually does and what it doesn't do, it reveals that what a theory says, that there is it tells us what actually exists, এইটুকুই শুধু বলে থাকে। রিয়ালিটিতে কি কি আছে এইটুকুই শুধু বলে থাকে। makes ontological differences explicit, settle disputes between ontologies। অন্টোলজির মধ্যে এই রিয়ালিটি আর পসিবিলিটি, মানে রিয়াল এবং পসিবিলিটির মধ্যে আমরা এইরকম ভাবে একটা ক্লিয়ার কাট ডিস্টিংশন করতে পারি, ডিফারেন্স করতে পারি। provides standard for comparison, give an inventory of reality। হ্যাঁ, আমরা যে রিয়ালিটির মধ্যে যে 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 অবজেক্ট গুলো রয়েছে, যে যে কি বলা যায়, ওই যে ভেরিয়েবল গুলো যে ইন্ডিভিজুয়ালের উপরে রেঞ্জ ওভার দোজ ইন্ডিভিজুয়ালস, তাদের মধ্যে একটা স্ট্যান্ডার্ড কম্পারিজন করতে পারি বা ক্রাইটেরিয়া করতে পারি, যেটার মধ্যে দিয়ে একটার সাথে আর একটা আমরা তুল্যমূল্য আলোচনা করতে, যে এটার থেকে এটা আলাদা, ওটার থেকে এটা আলাদা, এটার মধ্যে এই রয়েছে, এটার মধ্যে এই রয়েছে, মানে ইন্ডিভিজুয়েশনটা করা সম্ভব হয়। যেমন we look to bound variable in connection with ontology
not in order to know what there is, but in order to know what a given remark or doctrine says there is. হ্যাঁ, তাহলে আমরা বাউন্ড ভেরিয়েবলের সাহায্যে কি বুঝি? উইথ অন্টোলজি, নট ইন অর্ডার টু নো হোয়াট দেয়ার ইজ। হ্যাঁ, আমরা বাউন্ড ভেরিয়েবল দিয়ে কি আছে সেটা জানার জন্য ব্যবহার করিনি, বাট ইন অর্ডার টু নো হোয়াট এ গিভেন রিমার্ক অর ডক্ট্রিন সেজ দেয়ার ইজ। হ্যাঁ, একটা ডক্ট্রিন, একটা থিওরি, একটা ডক্ট্রিনে কি কি আছে সেইটা, বা সেই ডক্ট্রিনে কি কি স্বীকৃত হয়েছে সেইটাকে আমরা ডিটারমাইন করতে পারি। এটা হচ্ছে প্রপার ইউজ অফ দ্য ক্রাইটেরিয়া। এই যে সিম্যান্টিক্স, এখান থেকে সিম্যান্টিক্সটা, মিনিংটা কিভাবে আমরা যেতে পারি? ট্রান্সপোজ সাবস্টেন্টিভ ডিফারেন্স ইনটু লিঙ্গুইস্টিক ডিফারেন্স। হ্যাঁ, তাহলে আমরা সাবস্টেন্সিয়াল ডিফারেন্সের জায়গায় আমরা ডিফারেন্সটা কোথায় আনছি? ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ডিফারেন্সে আনছি। আমরা সাবস্টেন্সিয়াল ডিফারেন্স বলতে যে আমরা যেখানে অবজেক্টের মধ্যে ডিফারেন্স করি সেই জায়গায় না থেকে আমরা ল্যাঙ্গুয়েজের মধ্যে ডিফারেন্স করছি। তাহলে এখানে আমরা অন্টোলজি থেকে সিম্যান্টিকে যাচ্ছি। এইটাকে কোয়াইন এই পদ্ধতিকে সিম্যান্টিক অ্যাসেন্ট বলেছেন। তিনি ব্যাখ্যা করেন যে অন্টোলজিক্যাল বিতর্ক আসলে অন্টোলজিক্যাল বিতর্কটাকে আসলে আমরা ভাষার স্তরে, লিঙ্গুইস্টিক লেভেলে আমরা নিয়ে আসতে পারলাম। ওয়ান রিজন ইজ টু এসকেপ ফ্রম দ্য প্রেডিকামেন্ট noted at the beginning of this essay, the predicament of my not being able to admit that there is things which Mack's countenance and I did not. তাহলে এই রকম predicament of my not being able to admit, যেটা ম্যাকেক্স যে ধরনের অবজেক্টকে মেনে নিচ্ছে, যে ধরনের অবজেক্টকে স্বীকার করে নিচ্ছে, আমি মানতে পারছি না, সেই ধরনের অবজেক্টের ব্যাখ্যা দেওয়া। অ্যানাদার রিজন ফর withdrawing to a semantical plane is to find common ground on which to argue. হ্যাঁ, তার মানে একটা লেভেলে আনা যেখানে ম্যাকেক্স, ওয়াইম্যান এবং আমি তিনজনেই যে লেভেলে আমরা যুক্তিতর্কটা করছি, আমাদের কমন গ্রাউন্ডটা কি? কমন গ্রাউন্ডটা ছিল হচ্ছে যে মিনিংফুলনেস বা মিনিংলেসনেস, এই মিনিংফুলনেসের আলোচনা করা। তো মিনিংফুলনেসের আলোচনা করতে গেলে উই মাস্ট ব্রিং দ্য প্রবলেম ইনটু সিম্যান্টিক্যাল লেভেল, নট ইন দ্য সাবস্টেন্টিভ লেভেল। হ্যাঁ, তো সিম্যান্টিক্যাল লেভেলে আনতে হবে। তো আমাদের স্টার্টিং পয়েন্ট হবে সিম্যান্টিক্যাল আলোচনা, মানে দ্যাট ইজ আওয়ার প্ল্যাটফর্ম ফর, মানে ওই যে ঝগড়া করার যে প্ল্যাটফর্মটা, ফাইটিং এর প্ল্যাটফর্মটা হবে সিম্যান্টিক লেভেল। হ্যাঁ, তিনি আমাদেরকে অ্যাওয়ার করছেন, বাট উই মাস্ট নট জাম্প টু দ্য কনক্লুশন দ্যাট হোয়াট দেয়ার ইজ ডিপেন্ডস অন ওয়ার্ডস। হ্যাঁ, তার থেকে কিন্তু আমরা এটা কখনোই ভাববো না, যেটা আমি বললাম যে লিমিটেশনটা, যে জগতে কি আছে সেটা ভাষার দ্বারা নির্ধারিত হয়, তা কিন্তু নয়। ট্রান্সলেশনালিটি of a question into semantical terms is no indication that the question is linguistic. হ্যাঁ, এই যে সিমেন্টিক্যাল, এই যে সিমেন্টিক্যাল লেভেলে যে আমরা ট্রান্সলেট করে দিচ্ছি, হ্যাঁ, এটা কিন্তু কোশ্চেনটা যে লিঙ্গুইস্টিক কোশ্চেন তেমনটা কিন্তু ইন্ডিকেট করে না। দ্বিতীয় যে ইম্পর্টেন্ট, যে এখান থেকে আমরা তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি। এক হচ্ছে যে এই থিওরির সাকসেসটা কি? সাকসেসটা হচ্ছে যে আমরা মিনিংটাকে প্রিজার্ভ করতে পারলাম, মিনিং এর আলোচনাটাকে রাখতে পারলাম কোয়ান্টিফিকেশন এবং কোয়ান্টিফিকেশনের রেঞ্জ দিয়ে। হ্যাঁ, কিন্তু কমিটমেন্টের যে আলোচনাটা আমরা দেখলাম সেটা একটা, সেই জায়গাটা কিন্তু থেকে যাচ্ছে, এটা আনটাচ থেকে যাচ্ছে। হ্যাঁ, তো
এইটা একটা কিন্তু এই থিওরির যদি লিমিটেশন আমরা বলি সেটা আমরা আলোচনা করতে পারি। হ্যাঁ, এইখানে আরেকটা যেটা সাকসেস হচ্ছে যে এলিমিনেটিং আননেসেসারি অন্টোলজিক্যাল ব্যাগেজ। আমাদের আলোচনার ক্ষেত্রে আমাদের ল্যাঙ্গুয়েজেতে আমরা এইরকম কোনো অন্টোলজিক্যাল ব্যাগেজ বা বলতে গেলে যেটা কোয়াইন বলেছেন যে প্লেটোস বেয়ার্ড, প্লেটোর যে থিওরি অফ আইডিয়া, সেই যে হায়ারার্কি, হ্যাঁ, সেই যে একটা পিরামিডটাকে উল্টে দিলে দাড়ির আকার ধারণ করে, প্লেটোস বেয়ার্ড। হ্যাঁ, সেই বেয়ার্ডটাকে আমরা এইরকম ভাবে ওই যে ওকামস থিওরি দিয়ে, ওকামস রেজাল্ট দিয়ে আমরা রিমুভ করতে পারি। তো এইটাকে আমরা কেন গ্রহণ করব, এই থিওরিটাকে কেন গ্রহণ করব, তার জন্য কিছু তিনি প্র্যাগম্যাটিক ক্রাইটেরিয়া দিয়েছেন, প্র্যাগম্যাটিক স্ট্যান্ড পয়েন্ট দিয়েছেন। হ্যাঁ, প্র্যাগম্যাটিক স্ট্যান্ড পয়েন্টটা কি, যে এটা সিম্পলিসিটিকে প্রমোট করে, ইকোনমিকে প্রমোট করে, এর একটা এক্সপ্লেনেটরি পাওয়ার আছে, ইউজফুলনেস। দিস আর অল প্র্যাগম্যাটিক কনসিডারেশন অন হুইচ on basis of on basis upon on the basis of which he accept he promote or he propose to accept his theory. তো এইটা হচ্ছে তার থিওরির অন্যতম প্লাস পয়েন্ট, যে এই মানে যদি আমরা কয়েনের থিওরি কেন অ্যাকসেপ্ট করব বলি, তাহলে এই পয়েন্টগুলো খুব খুব গুরুত্বপূর্ণ কি বলা যায় মানদণ্ড, যার সাহায্যে আমরা সেটাকে আলাদা করতে পারি। কোয়াইন এই ক্ষেত্রে দুটো যে কনসেপচুয়াল, দু ধরনের কনসেপচুয়াল স্কিম, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের একটা আলোচনা করেছেন, যেটাকে একটাকে বলা যেতে পারে ফিজিক্যালিজম, আর একটা যেটাকে তিনি ফিজিক্যালিজম বলেছেন এবং ফেনোমেনালিজম বলেছেন। এই দুটোকে তিনি উল্লেখ করছেন, আমি একটুখানি পড়বো। হিয়ার উই হ্যাভ টু কম্পিটিং কনসেপচুয়াল স্কিম, আ ফেনোমেনোলজিক্যাল ওয়ান and a physicalistic one. Which should prevail? কোনটা প্রিভিল করবে, কোনটা থাকবে? Each has its advantages. দুটো যে কনসেপচুয়াল স্কিমের দুটো অ্যাডভান্টেজ রয়েছে। Each has its special simplicity in its own way. Each, I suggest deserves to be developed. প্রত্যেকটাকে কিন্তু ডেভেলপ করার দরকার আছে। Each may be said indeed to be more fundamental, though in a different sense. The one is epistemologically, the other is physically fundamental. তাহলে ফেনোমেনোলজিক্যাল আলোচনার ক্ষেত্রে এপিস্টেমোলজিক্যাল, যদি আমি এপিস্টেমোলজি করি তাহলে সেখানে ফেনোমেনোলজিক্যাল কনসেপচুয়াল স্কিমটা নেব, আর যদি ফিজিক্যাল মানে এম্পিরিক্যাল ফিজিক্যাল আলোচনা করতে যাই তাহলে ফিজিক্যালটাকে আমরা নেব। হ্যাঁ, physical objects are postulated entities which round out and simplify our account of the flux of experience, just as introduction of irrational numbers simplifies laws of arithmetic. তাহলে ফিজিক্যাল অবজেক্টসকে আমরা পস্টুলেট করতে পারি, মানে ওই যে বিইং এন্টিটিস, অবজেক্ট গুলো কোনগুলোকে বোঝাবে, হ্যাঁ, এরকম আমরা ফিজিক্যাল অবজেক্ট গ্রহণ করতে পারি। কোয়াইন এখানে তুলনা করেছেন, ফিজিক্যাল অবজেক্টস আর কনসেপচুয়ালি imported into the situation as convenient indeterminacies, intermediaries, not by definition in terms of experience, but simply as a irreducible posits comparable epistemologically to the gods of Homer. For my part, I do, qua lay physicist, believe in physical objects and not in Homer's God, and I consider it a scientific error to believe otherwise. তাহলে তিনি ওই ফিজিক্যাল অবজেক্টসকে স্বীকার করছেন, ওই হোমারের বর্ণিত যে গড, ফিকশনাল এইরকম ধরনের অবজেক্টকে তিনি স্বীকার করছেন না। বাট ইন পয়েন্ট অফ এপিস্টেমোলজিক্যাল ফুটিং, দ্য ফিজিক্যাল অবজেক্টস and the gods differ only in degrees and not in kind. হ্যাঁ, কিন্তু যদি ফেনোমেনোলজিক্যাল এপিস্টেমোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখা হয়, তাহলে ফিজিক্যাল অবজেক্টস
মানে রিয়াল অবজেক্টস এবং গডের মধ্যে পার্থক্যটা শুধুমাত্র ডিগ্রিগত পার্থক্য রয়েছে, কোন রকম কোনো কাইন্ডে, কোন রকম কোনো মানে গুণগত পার্থক্য আমরা কিন্তু আছে বলতে পারি না, তারতম্যগত পার্থক্য থাকতে পারে। হ্যাঁ, বোথ সর্টস অফ এন্টিটিজ এন্টার আওয়ার কনসেপশন অনলি অ্যাজ কালচারাল পজিটস। হ্যাঁ, তো আমরা আমরা কোন ধরনের কালচারে বিশ্বাস করি, সেই সেই ধরনের কালচারের উপরে নির্ভর করে আমরা কোন ধরনের অবজেক্ট স্বীকার করব সেটা নির্ভর করে। হ্যাঁ, তিনি একদম শেষের দিকে গিয়ে বলছেন যে দ্য মিথ অফ ফিজিক্যাল অবজেক্টস ইজ এপিস্টেমোলজিক্যালি সুপিরিয়র টু মোস্ট ইন দ্যাট ইট হ্যাজ প্রুভড মোর efficacious than other myths as a device for working a manageable structure into a flux of experience. তাহলে এই এই যে মিথ অফ ফিজিক্যাল অবজেক্টসটাও এপিস্টেমোলজি কখনো কখনো আমাদেরকে হেল্প করে। যাই হোক, এই যে তিনি প্লেটোনিজমকে নাও হোয়াট অফ ক্লাসেস অর অ্যাট্রিবিউটস অফ ফিজিক্যাল অবজেক্টস। হ্যাঁ, এইটা হচ্ছে, যদি আমরা ফিজিক্যাল অবজেক্টস গুলো বলতে আমরা কি বুঝি। ইন টার্ন a Platonic ontology of this sort is form of the point of view is strictly physicalistic conceptual scheme as much as a myth is as that physicalistic conceptual scheme itself is for phenomenalism. This higher myth is a good and usual one in turn insofar it is a simplifies our account of physics. হ্যাঁ, তাহলে কোন ধরনের আমরা কনসেপচুয়াল স্কিম গ্রহণ করব সেটা কিন্তু আমাদের আমাদের ওই প্র্যাগম্যাটিক ইউজফুলনেসের উপরে ব্যবহার করবে। তো এখানে কোয়াইন যে যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করেছেন, যে অন্টোলজিকে কিভাবে আমরা এলিমিনেট করতে পারি, সেগুলোকে কিভাবে আমরা এক্সাইলে পাঠাতে পারি, অন্টোলজিকে এরকম করে ওভার ক্রাউডেড করার দরকার নেই, যেমন করে পজিটিভিস্টরা লজিক্যাল পজিটিভিস্টরা করেছেন। হ্যাঁ, অন্টোলজিক্যাল প্রশ্নগুলোকে তিনি লজিক্যাল প্রশ্নে রূপান্তরিত করেছেন, কঠোরভাবে লজিক্যাল প্রশ্নে রূপান্তরিত করে দেখাচ্ছেন। এবং একটি তিনি ক্রাইটেরিয়া দিলেন, যে ক্রাইটেরিয়ার সাহায্যে আমরা লজিক্যাল অ্যানালিসিস এবং ওই মডার্ন প্রেডিকেট লজিকের যে ডিভাইস গুলো দিয়ে অন্টোলজিক্যাল কমিটমেন্ট গুলোকে আমরা লিমিটেড করতে পারি। আর কি সিউডো অন্টোলজিক্যাল এন্টিটিস, মানে সিউডো অন্টোলজিকে তিনি এলিমিনেট করলেন। সিউডো অন্টোলজি বলতে যেগুলোকে আমরা সিউডো রিয়ালিটি আছে যেসব অবজেক্ট গুলো, যেমন পসিবিলিয়ার ক্ষেত্রে বললাম, হ্যাঁ, পসিবল এন্টিটিস, হ্যাঁ, সেইগুলোকেও তিনি কিন্তু লজিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে দূর করলেন। তো এই 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 অন্টোলজিক্যাল কমিটমেন্টে বা অন্টোলজির আলোচনাতে তিনি এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করেছেন। এখানে যে যে অন্টোলজিকে আলোচনা করতে গিয়ে যে কি পয়েন্টস গুলো আমি আবার উল্লেখ করছি, টু বি ভ্যালু অফ ভেরিয়েবলস, অন্টোলজিক্যাল কমিটমেন্টস আর রিভিলড বাই কোয়ান্টিফিকেশন নট নেমিং। অন্টোলজিক্যাল কমিটমেন্ট বলতে মানে কি ধরনের রিয়ালিটি আছে, কি ধরনের রিয়ালিটিকে আমরা স্বীকার করব, সেগুলো আমরা কোয়ান্টিফায়ার দিয়ে ডিটারমাইন করব, নেমিং দিয়ে নয়। নেম আছে বলে সেগুলো থাকবে সেই রকম ভাবে নয়। প্যারাফ্রেজ ক্যান এলিমিনেট অ্যাপারেন্ট কমিটমেন্টস, মানে ওই অ্যাপারেন্ট অবজেক্ট সিউডো অবজেক্টস গুলোকে আমরা প্যারাফ্রেজের সাহায্যে, এইরকম একটা লিঙ্গুইস্টিক প্যারাফ্রেজিং এর সাহায্যে, এক্স পেগাসাইজেস, হ্যাঁ, এরকম প্যারাফ্রেজিং করি, লজিক্যাল প্যারাফ্রেজিং করে সেগুলোকে আমরা এলিমিনেট করতে পারি, সেগুলো রিয়ালিটিকে আমরা না স্বীকার করেও পারি। অন্টোলজিক্যাল চয়েসেস আলটিমেটলি প্র্যাগম্যাটিক। অন্টোলজিক্যাল কোন ধরনের অন্টোলজি, মানে এই যে ল্যাঙ্গুয়েজে অ্যানালিসিস করার পরে তিনি বলছেন যে কোন ধরনের অন্টোলজিকে আমরা স্বীকার করব, সেটা ওই আমাদের প্র্যাগম্যাটিক ক্রাইটেরিয়া দিয়ে নির্ভর করবে, যে মানে কোন ধরনের অ্যান্টোলজি স্বীকার করলে কোন থিওরিটাকে আমরা খুব ভালো করে বুঝতে পারবো, সেটাকে ব্যবহার করবো, যে আমরা কোন কনসেপচুয়াল স্কিম ব্যবহার করবো। ইজ ইট এ ফেনোমেনোলজিক্যাল কনসেপচুয়াল স্কিম অর ফিজিক্যাল কনসেপচুয়াল স্কিম। এর মধ্যে কোয়াইন নিজে
ফেনোমেনোলজিক্যাল কনসেপচুয়াল ফিজিক্যাল কনসেপচুয়াল স্কিমটাকেই বেশি গ্রহণ করেছেন। এই পর্যায়ে গিয়ে তিনি তখনও পর্যন্ত ওই ফিজিক্যাল কনসেপচুয়াল স্কিমের পক্ষে যে যুক্তিটা, কিভাবে ফেনোমেনোলজিক্যাল কনসেপচুয়াল স্কিমের কি সমস্যা হচ্ছে সেই যুক্তিগুলো তখনও তিনি দেননি। পরের দিকে গিয়ে আমরা দেখতে পাবো। এখানে আমরা যে প্রশ্নগুলো আমাদের ক্ষেত্রে উত্থাপিত হয়, ক্যান উই রিয়েলি এলিমিনেট অল রেফারেন্সেস টু অ্যাবস্ট্রাক্ট এন্টিটিজ থ্রু প্যারাফ্রেজ? এইটা আমরা কোয়াইনের প্রশ্ন, কোয়াইনের ফিলোসফিটা পড়ে এই ধরনের প্রশ্ন উত্থাপন করে আলোচনা করতে পারি। ফর আওয়ার ফিউচার ডিসকাশন, ফর আওয়ার ফিউচার রিসার্চ, ডাজ কোয়াইন্স ক্রাইটেরিয়া প্রিসাপোজেস ইটস ওন অন্টোলজি? এইরকম একটা বেগিং দ্য কোয়েশ্চেন, এইরকম কোনো কিছু এসে যায় কিনা, যেমন করে ফার্স্ট অর্ডার লজিক, ইন্ডিভিজুয়াল, কোয়ান্টিফায়ার্স, এইসবগুলো তিনি তো স্বীকার করে নিয়েছেন। তাহলে তার অন্টোলজিতে এই ধরনের এই অন্টোলজিগুলো তিনি প্রিসাপোজ করলেন কিনা, মানে সেই অন্টোলজিগুলোকে তিনি অন্টোলজিক্যাল কমিটমেন্ট গুলোকে এড়িয়ে যেতে চাইলেন, বাদ দিতে চাইলেন, কিন্তু তিনিও তো নিজে এই ধরনের অন্টোলজি স্বীকার করে নিলেন। তারও তো একটা অন্টোলজি রয়েছে, তো তার ব্যাখ্যা কি হবে? এই ধরনের প্রশ্ন উত্থাপন করতে পারি, করে আমরা আলোচনা করতে পারি। ইজ দ্য প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ টু অন্টোলজি চয়েস অ্যাডিকুয়েট? আমরা যে প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচটা কেন নেব, তার তার কি তার এই যে চয়েসটার কোনো অ্যাডিকুয়েট রিজন আছে কিনা, বা এটা কি যথার্থ চয়েস হলো? আমরা তো অন্যরকম লজিক্যাল রিজন নিতে পারি, লজিক্যাল অ্যাপ্রোচ নিতে পারতাম। প্র্যাগম্যাটিক হয় এই যে মেটা অন্টোলজিক্যাল কোয়েশ্চেন, দিজ আর অল মেটা অন্টোলজিক্যাল কোয়েশ্চেন। হোয়াই মেটা অন্টোলজিক্যাল কোয়েশ্চেন? কেননা আমরা অন্টোলজি বিষয়ক আলোচনাটা কেমন হবে সেই সমস্যাটা আমরা এখানে এই 1, 2, 3, 4 প্রশ্ন উত্থাপন করেছি। সো দিজ আর অল মেটা অন্টোলজিক্যাল কোয়েশ্চেন। তাহলে প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ কেন নেব, কোন ধরনের অন্টোলজি চয়েস করব, সেক্ষেত্রে আমাদের প্র্যাগম্যাটিক ক্রাইটেরিয়া কেন হবে? হাউ ডাজ কোয়াইন্স ভিউ কম্পেয়ার উইথ কার্নাস ডিস্টিংশন বিটুইন ইন্টারনাল আর এক্সটার্নাল কোয়েশ্চেন? ওই আমরা ইন্টারনাল এক্সটার্নাল কোয়েশ্চেনের আলোচনা খুব সংক্ষেপে আগের দিনে করেছিলাম। তার সাথে এইটা কিভাবে আমরা আলোচনা করতে পারি, কিভাবে কোন জায়গাটায় কোয়াইনের এই অন্টোলজিক্যাল কমিটমেন্টের যে অ্যানালিসিস, সেইটা কিভাবে কার্নাপের ডিস্টিংশনটাকে অস্বীকার করছে, কার্নাপের মতটাকে খণ্ডন করছে, সেটাকেও আমরা আলোচনার মধ্যে রাখতে পারি। আজকে এইটুকুই থাকলো।